হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। কেমন আছো সবাই, আমাকে বলো তো। আজকে আমরা গতিবিদ্যা এই চ্যাপ্টারটার 7 নাম্বার ক্লাসটা করব। আমরা প্রায় শেষের দিকে, এরপরে আর 3টা ক্লাস, তারপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। দাঁড়াও, আমি একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিই। সবাই আগের ক্লাসটা করছো, আমাকে বলো তো। সবাই আগের ক্লাসটা করছো? আগের ক্লাসটা কিন্তু অবশ্যই করা থাকা লাগবে। ওকে, কেমন আছো সবাই? আমাকে কি বেশি লাল লাগতেছে? কালারটা কি ঠিক আছে? আর কয়টা ক্লাস লাগবে? আজকের মাধ্যমে আমরা চ্যাপ্টার 9.3 শেষ করব। আমাদের জাস্ট একটা জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে প্রাস বা দ্বিমাত্রিক গতি। সেটা শেষ করে ফেললেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ। সেটা শেষ করে ফেললেই আমাদের চ্যাপ্টারটা শেষ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, সবার লাস্টে গত ক্লাসের এই অঙ্কটা করতে দিছিলাম বা হোমওয়ার্ক দিছিলাম, করছো সবাই? সবাই এটা কি ছিল বলো তো? এটা কোন টাইপটা ছিল? উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, ওই টাইপ না? আমাকে বলো, উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, ওই টাইপটা ছিল না? এটা কি পারবা? 4.5 সেকেন্ড যাবত সমবেগে খাড়া উপরের দিকে ওঠার পর একটা বেলুন থেকে একটা ভারী বস্তুকণা পড়ে গেল। যদি যদি বস্তুকণাটি 7 সেকেন্ডে ভূমিতে পড়ে, তবে বেলুনের গতিবেগ এবং কত উঁচু থেকে বস্তুকণাটা পড়েছিল সেটা তোমাকে বের করতে বলছে। কোশ্চেন তোলার দরকার নেই, জাস্ট নাম্বার দাও। কাহিনী খেয়াল করো, এ একটা বেলুন, এটা ভূমিতে ছিল, চিন্তা করো। এটা হচ্ছে আমাদের ভূমি। ওকে, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা ভূমিতে ছিল। বেলুনের একটা বেগ আছে, ধরো সেই বেগটা হচ্ছে ইউ বেগ। বেলুনটা সমবেগে যাচ্ছে, ঠিক আছে? ওকে, কি বলছে? 4.5 সেকেন্ড যাবত সে সমবেগে উপরে উঠছে। তাহলে 4.5 সেকেন্ড যাবত সে যদি সমবেগে উপরে উঠে, তাহলে এতটুকু উঠলো ধরো, তাই না? ওর বেগ আমি ধরে নিচ্ছি ইউ। তাহলে 4.5 সেকেন্ড সমবেগে সে কতটুকু উঠবে আমাকে বলো তো? 4.5 সেকেন্ড সমবেগে যদি সে উঠে, কতটুকু উঠবে? তাহলে আমাকে বলো তো, এই যে হাইটটা, এই যে হাইটটা, এই হাইটটা কত? 4.5 ইউ না? আমাকে বলো 4.5 ইউ, যেহেতু সমবেগ। ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার এখান থেকে একটা ভারী বস্তুকণা ছেড়ে দিছ, তো ভারী বস্তুকণা যদি ছেড়েও দাও, কাহিনীটা কি হবে? ও কিন্তু বেলুনের সমান একটা বেগ পাবে। তাহলে ইনিশিয়ালি সে বেলুনের সমান একটা বেগে কিছুটা উপর উঠবে, তারপর নিচে পড়বে, তাই তো? তাহলে এই যে কণাটা, এই কণাটার আদিবেগ কত আমাকে বলো তো? এই কণাটার একটা আদিবেগ থাকবে, সেই আদিবেগটা কি উপরের দিকে থাকবে, তাই তো? দেখো, আদিবেগ উপরের দিকে, সরণ কি নিচের দিকে না? সরণ তো নিচের দিকে, তাহলে দুইটা দিক হয়ে গেল। যে কোনো একটা দিককে পজিটিভ ধরে নিবা তোমার ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো। আমি নিচের দিকটাকে পজিটিভ ধরে নিই, তুমি চাইলে উপরেরটাকেও পজিটিভ ধরতে পারো, তোমার ইচ্ছা। ধরলাম নিচেরটা পজিটিভ। তাহলে কাহিনী খেয়াল করো, কাহিনী খেয়াল করো, কাহিনী খেয়াল করো। আমাদের যে কণাটা, সেটা 7 সেকেন্ডে এখান থেকে এতটুকু পড়ে, তাই তো? 7 সেকেন্ডে সে ভূমিতে গিয়ে পৌঁছাইছে, তাই না? আমাকে বলো, 7 সেকেন্ডে ভূমিতে পড়ে। তাহলে 7 সেকেন্ডে তার সরণ কতটুকু? এতটুকু না? এখানে ছিল, নিচে গিয়ে পৌঁছাইছে, আদি থেকে শেষ, এটাই তো। সরণের মান হচ্ছে এতটুকু, দিক কি উপর থেকে নিচে, উপর থেকে নিচে। তো আমি নিচের দিকটা কি পজিটিভ ধরলাম, তাহলে সরণ কতটুকু হচ্ছে? 4.5 ইউ ইকুয়ালস টু উপরের দিকটা কি নেগেটিভ, তাহলে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বুঝছো না? বুঝছো না? কাহিনীটা এরকম, এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? আমাদের সরণ কতটুকু হয়েছে? 4.5 ইউ। কেন পজিটিভ বসালাম? কারণ সরণ কি আদি থেকে শেষ, সরণের ডিরেকশন নিচের দিকে, আমি নিচের দিকটাই পজিটিভ ধরছি, আমি নিচের দিকটাই কি পজিটিভ ধরছি, বুঝছি? মাইনাস ইউটি
ইউ ইন্টু 7, তো -7u প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 7 স্কোয়ার। এখান থেকে তুমি বেলুনের আদিবেগ বের করে ফেলতে পারবা না, তাই তো এখানে হবে 11.5u, ওখানে হবে কত, একটু ক্যালকুলেট করো তো, একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেটর কোথায়, এই যে এখানে, এখানে হাফ ইন্টু 9.8 ইন্টু 7 স্কোয়ার, যেটা হয় 240.1। এটাকে যদি 11.5 দিয়ে ভাগ করো তাহলে যেটা হয় 20.89 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। বুঝছ? ঠিক আছে, এককটা কি মিটার পার সেকেন্ড হবে? তুমি যেহেতু এটা 9.8 দিছো, 9.8 কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো এটা মিটার পার সেকেন্ডই হবে। বোঝা গেছে? এবার বলতেছে কত উচ্চতা থেকে বস্তু কণাটা পড়েছিল বলো তো, কত উচ্চতা? 4.5u, 4.5u, তাই না? তাহলে আমাদের উচ্চতা বা হাইট সেটা কত হবে? 4.5u মিটার। তো এটাকে 4.5 দিয়ে গুণ করবা, 4.5 ইন্টু 20.89 মিটার। ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি বুঝতে পারলাম? এটা গত ক্লাসের অঙ্কই, সো আজকে আমরা এখন জাস্ট নতুন টপিক শুরু করব। ঠিক আছে, আমরা এখন যেই টপিকটা শুরু করব সেটা হচ্ছে পরন্ত বস্তু। সেটা কি? পরন্ত বস্তু। পরন্ত বস্তুকে সবাই জানো, ছোট্ট ক্লাস থেকে পড়ে আসতেছ। একটা উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দিবা, বুঝছো? কোনো আদিবেগ দিবা না, জাস্ট ছেড়ে দিলে কি হবে? অভিকর্ষের টানে সে নিচে পড়তে থাকবে, তাই তো? এটা সবচেয়ে সহজ কেস, এটা অঙ্কগুলো সবচেয়ে সহজ। দেখো কি বলছে, মাধ্যাকর্ষণের প্রভাবে 100 মিটার উঁচু স্থান থেকে পরন্ত বস্তুর 2 সেকেন্ডে প্রাপ্ত বেগ। যেহেতু পরন্ত বস্তু বলছে, পরন্ত বস্তু মানে কি? তার আদিবেগ 0। ঠিক আছে, তার আদিবেগ 0। 2 সেকেন্ডে প্রাপ্ত বেগ, শেষ বেগ, সময়, ত্বরণ তো জানোই। তাহলে কোন ফর্মুলা আমাকে বলো তো? v ইকুয়ালস টু জিটি না? u প্লাস জিটি হওয়ার কথা, কিন্তু যেহেতু পরন্ত বস্তু আদিবেগ তো 0, তাহলে 9.8, এটা তো 0, 9.8 ইন্টু টি, 2 সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। তাহলে কত হয়? 19.6 মিটার পার সেকেন্ড। এই যে 100 মিটার, এই তথ্যটা কিন্তু লাগেই নাই। এই তথ্যটা কিন্তু লাগেই নাই, তাই না? এটা হুদাই দিছে, বুঝছো? সবাই কোয়েশ্চেন তোলার দরকার নাই, এগুলো পানি ভাত, জাস্ট নাম্বার দাও। এরপরেরটা বলো কি হবে, বলো কি হবে? একটি বস্তুকে কোনো উঁচু স্থান থেকে ছেড়ে দেওয়া হলো, মানে কি? পরন্ত বস্তু, খেয়াল করছো? উঁচু স্থান থেকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দিছ, ওকে? 5 সেকেন্ডে বস্তুটা ভূমিতে পৌঁছায় নাই, এখনো ভূমিতে পৌঁছাইতে পারে নাই। তাহলে এই 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কতটুকু? তার অতিক্রান্ত দূরত্ব, তার মানে হাইট লাগবে, সরণ লাগবে। সরণের 2টা ফর্মুলা ছিল, মনে করে দেখো। আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু টি একটা, আর একটা হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আদিবেগ জানো, ত্বরণ জানো, অভিকর্ষজ ত্বরণ, টিও জানো। তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা বলো তো? এই যে অ্যাকচুয়ালি এইটা ফর্মুলা অ্যাপ্লাই করবা, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাই কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা, এটাই এখানে মডিফাই হবে। যেহেতু উলম্ব, তাহলে সরণের জায়গায় কি উচ্চতা দিলা, আদিবেগ তো 0, এটা কি হয়ে যাবে? 0, তাই না? হাফ ইন্টু 9.8 ইন্টু 5 স্কোয়ার। দেখো তো কত হয়? এত মিটার, বুঝছো? 122.5, ঠিক আছে ভাইয়া? একাডেমিক লাইফে কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শেষ করলে অ্যাডমিশন টাইমে কোনটার উপর বেশি ফোকাস দেওয়া উচিত? যেগুলো করছো ওগুলো জাস্ট রিভিশন দিতে থাকবা, বুঝছো? যারা একাডেমিকে আমাদের ক্লাসগুলা কিংবা কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, বই খুব ভালো করে প্র্যাকটিস করা হয়েছে,
করা হয়েছে, তারপরের কাজ জাস্ট রিভিশন দেওয়া। বুঝছো, তোমার প্রিপারেশন কমপ্লিট। অ্যাডমিশন টাইমে কাজ হবে রিভিশন দেওয়া, এক্সাম দেওয়া, রিভিশন দেওয়া, এক্সাম দেওয়া, দ্যাটস ইট। ভুলে যাতে না যাও। ওকে, এর থেকে বেশি কঠিন জিনিসপত্র আসার সম্ভাবনা খুবই কম। এরপরেরটা দেখো, রাজশাহী বোর্ডে আসছে, আর কোনোভাবেই যাতে বাংলা ইংরেজিতে প্লাস মিস না যায়, খেয়াল রাখবা, খেয়াল রাখবা। দেখো কি বলছে, স্থির অবস্থায় 2 মিটার উঁচু থেকে অবাধে খাড়া নিম্নমুখী পড়ন্ত বস্তুর ভূমিতে পতনকাল। 2 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ছেড়ে দিছ, সেটা ভূমিতে পড়তে কতক্ষণ সময় লাগবে? তার মানে তার সরণ 2 মিটার হইতে কতক্ষণ সময় লাগবে, তাই না? তাই তো, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ফর্মুলা কিন্তু আসলে 3টা হয়ে যায়। v = gt, h = half gt স্কয়ার, v স্কয়ার সমান 2gh। এই 3টা দিয়েই হয়ে যায়। তো সরণ কোনটায় আছে বলো? সরণ আর সময় না, সময় চাইছে, সময় চাইছে, সরণ দেওয়া আছে, ত্বরণ তো জানোই কোনটা, 2 নাম্বারটা, তাই না? 2, আমি ফর্মুলাটা লিখি, h = half gt স্কয়ার, তাই তো? কতক্ষণ সময়ে সে ভূমিতে পৌঁছাবে, তার মানে তার সরণ হবে 2 মিটার, তার সরণ হবে 2 মিটার। তো 2 = half into 9.8, 9.8 মানে হচ্ছে জি। অপশনে যেহেতু জি আছে, খেয়াল করো, তাহলে আমি জিটাকে জি রাখলাম। তাহলে আমাদের টি এর ভ্যালু কত হয়? টি স্কয়ারের ভ্যালু হয় 4/g। এখন যদি রুট করো, 4টা রুটের বাইরে চলে আসবে, 2√1/g, 2√1/g। আমাদের অ্যান্সার কি? বি নাম্বারটা। আমাদের অ্যান্সার কি? বি নাম্বারটা। মানে কি এ কেন বলো বলো, এ কেন? আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, তোমরা কুয়া দেখছো? তোমরা কি কুয়া বা কূপ দেখছো? কূপ দেখো নাই? পুকুরে পাথর ফেলছো বা নদীতে? ওইরকম অঙ্ক আমরা করবো। কুয়া বা কূপ হচ্ছে এরকম একটা জিনিস। হ্যাঁ, ধরো যখন আগে এগুলোতে আগে পানি রাখতো আর কি। ধরো এইটা হচ্ছে আমাদের একটা কুয়া, অনেক গর্ত, মানে অনেক গভীর একটা কুয়া থাকে। হ্যাঁ, এখনো কিছু কিছু জায়গায় দেখা যায়। ধরো এটা একটা কুয়া, ঠিক আছে? এইটা ধরো হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে সারফেস, মাটি মাটি মাটি, অনেক গভীরে একটা কুয়া থাকে, এটা হচ্ছে কুয়া। এটা ধরো অনেক মাটির অনেক নিচে পানি থাকে না? তোমরা নলকূপে পানি উঠাইছো কেউ? নলকূপ যখন টিউবওয়েল, আমাদের এখানে বলতো টিউবওয়েল গাড়ে, মানে টিউবওয়েলটা গর্ত করে যখন ইয়ে করে, এটা অনেক নিচ পর্যন্ত যায় না? তো এই পর্যন্ত না পানি থাকতো ধরো, ওই পানিটা বিশুদ্ধ পানি, পাতাল বলে না, তাই তো? তো এখানে একটা ইয়ে থাকতো আর কি, একটা বালতির মতো থাকতো, বালতির মাথায় একটা সুতা বা একটা রশি ঝোলানো থাকতো আর কি। তো এই বালতিটা ছেড়ে দিত, বালতিটা নিচে পড়তো, রশি বাঁধা অবস্থায় বালতিটা গেল, পানি ভর্তি হইল, টান দিয়ে উপরে উঠে নিয়ে আসতো। এটাই হচ্ছে কুয়া, এটাই হচ্ছে কুয়া। শহরের মানুষজন হয়তো চিনবা না, বাট গ্রামের মানুষজন চিনলেও চিনতে পারো। হ্যাঁ, তো আমরা এখন কুয়ার অঙ্কগুলা করব। কি করব? একটা পাথর ছেড়ে দিব, এখান থেকে একটা পাথর ছেড়ে দিব, জাস্ট ছেড়ে দিলাম। তাহলে পাথরটা কি পানিতে গিয়ে একটা বাড়ি খাবে না? টাস করে একটা শব্দ হবে, তাই তো? ওই শব্দটা তোমার কানে আসবে না? ওই শব্দটা তোমার কানে আসতে কতক্ষণ সময় লাগবে আমাকে বলতে পারবা? কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড। যাইতে যতক্ষণ লাগছে, খেয়াল করো, শব্দ কি ধাম করে তোমার কানে চলে আসবে? শব্দ সমবেগে চলে। শব্দের বেগ কত আমাকে বলো তো? 330 এরকম কাছাকাছি, তাই না? প্লাস মাইনাস, তাই তো? 330 মিটার পার সেকেন্ড। আমি আপাতত 330ই ধরলাম।
330 শব্দের বেগ। তোমরা ওই তাপমাত্রার সাথে সাথে এই শব্দের বেগের একটা পার্থক্য থাকে, এটা জানো। হ্যাঁ, এখানে বলা আছে 327 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, শব্দের বেগ 327 মিটার পার সেকেন্ড। ওকে, তুমি পাথরটা ছেড়ে দিছো, এই পাথরটা এখানে পৌঁছাতে একটা সময় লাগবে না? এখানে নামতে, পাথরটা নামতে একটা সময় লাগবে। তারপর এখানে একটা কলিশন বা সংঘর্ষ হইল, পানিতে টুপ করে একটা শব্দ হয়েছে। ওই শব্দটা কিন্তু তোমার কানে যাবে, তোমার কানে যাইতে সময় লাগবে না? তাই না? ভালোই সময় লাগবে। তোমরা কেউ বজ্রপাতের সময় দেখছো আলোটা অনেক আগে আসে, শব্দটা পরে আসে, তাই না? ঠাস করে পুরা জিনিস আলোকিত হয়ে গেছে। কালকে রাত্রে বজ্রপাত হয়েছে, তোমাদের কোন এলাকায় হয়েছে কিনা জানি না, ঢাকায় হয়েছিল আর কি রাত্রে। তো ঠাস করে পুরাটা আলোকিত হয়ে গেছে, শব্দ একটু পরে আসছে, তাই না? কারণ শব্দের বেগ কম আর কি। তাইলে পাথরটা ফেলে দেওয়া থেকে তোমার কানে যাইতে কি সময় লাগবে, কতটুকু সময় লাগবে আমাকে বলো তো? পাথরটা পৌঁছাতে যতক্ষণ সময়, ওই শব্দটা তোমার কানে যাইতে যতক্ষণ সময় লাগবে, ওই দুইটার সমষ্টি। ওই দুইটার সমষ্টি কি? ফেলে দেওয়া থেকে কতক্ষণ পর তোমার কানে শব্দটা আসছে, বুঝছো? আমাকে বলো। বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা অঙ্কটা করব, এবার আমরা অঙ্কটা করব। আচ্ছা, না মুছলেও হয় আসলে, মুছলাম না। ধরো কোয়েশ্চেনটা পড়ো এবার সবাই, কোয়েশ্চেনটা সবাই পড়ো। একটা শূন্য কূপে, শূন্য কূপ মানে কোনো পানি নাই, ওই কূপের গভীরতা পর্যন্ত, এতটুকু পর্যন্ত, ওখানে পাথরটা পড়বে, ঠাস করে একটা শব্দ হবে, বুঝছো? একটা শূন্য কূপে এক টুকরা পাথর ফেলা হলো এবং 3.5 সেকেন্ড পরে পাথরটি পড়ার শব্দ শোনা গেল। এই 3.5 সেকেন্ড কি বলতো? T1 আর T2 যোগফল না? পাথরটা পড়তে যতক্ষণ সময় লাগছে এবং শব্দটা তোমার কানে যাইতে যেই সময়টা লাগছে, তাদের যোগফল। তাদের যোগফল কত? 3.5 সেকেন্ড। আচ্ছা, শব্দের বেগ 327 সেকেন্ডে 327 মিটার হলে কূপটার গভীরতা, কাহিনীটা একটু ডিফারেন্ট। কূপটা এবার শূন্য কূপ, তার মানে কোনো পানি নেই, তলদেশে গিয়ে হিট করবে আর কি, বুঝছো? পাথরটা এখানে গেল। তো আমরা ধরে নেই আমাদের কূপের গভীরতা, আমরা ধরে নেই আমাদের কূপের গভীরতা হচ্ছে এইচ। আমরা ধরে নেই আমাদের যেই কূপের গভীরতা সেটা হচ্ছে এইচ। আচ্ছা, কূপের গভীরতা যদি এইচ হয়, ফার্স্টে আমরা বের করি শব্দটা, ওই পাথরটা পড়তে কতক্ষণ সময় লাগে। ওকে, এইচ ইকুয়ালস টু, আদিবেগ তো শূন্য, হাফ জি T1 স্কোয়ার, তাই না? তুমি একটু ভাষায় লিখে নিবা, ধরি কুয়াটার গভীরতা এইচ, পাথরটা পড়তে সময় লাগে T1, তাহলে এইচ ইকুয়ালস টু হাফ জি T1 স্কোয়ার। এখান থেকে T1 এর ভ্যালু কত হয় আমাকে বলো তো? √2 H বাই জি। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, পাথরটা পড়ছে, ঠাস করে এখানে একটা কলিশন হয়েছে, শব্দটা তোমার কানে যাইতে যেই সময় লাগছে সেটা হচ্ছে T2, সেটা হচ্ছে T2। ওকে, আর শব্দের বেগ কত? 327 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি না H ইকুয়ালস টু 327 ইন্টু T2, শব্দের বেগ যেহেতু সমবেগ, H ইকুয়ালস টু VT, সেখান থেকে আমাদের T2 এর ভ্যালু কত চলে আসে বলো তো? 327 H বাই 327। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এখন এই দুইটা যদি যোগ করে দাও, আমাকে বলো তো প্রশ্ন মতে T2 প্লাস T1 এটা কত? 3.5। বুঝে গেল? তাহলে T2 এর ভ্যালু কত? H বাই 327, H বাই 327। T1 এর ভ্যালু কত? √2 বাই G ইন্টু √H ইকুয়ালস টু 3.5। বুঝছো? আমার লাগবে কি এখন?
আমার লাগবে কি এখন, এইচ এর ভ্যালুটা লাগবে, তাই না? কূপের গভীরতা। খেয়াল করো তো এইচ এখানে কত, রুট এইচ। আমি যদি রুট এইচ কে মনে মনে এক্স ধরি, তাহলে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ হয় না? সেই দ্বিঘাত সমীকরণ তো আমরা সমাধান করতে পারবো। রুট এইচ কে মনে মনে এক্স ধরো, তাহলে এই এইচ কে কি লিখতে পারো, এক্স স্কোয়ার বাই 327, তাই না? রুট ওভার অফ 2 বাই জি, এটা কিন্তু ভ্যালু, এটার একটা ভ্যালু পাবা 2/9.8, এটাকে রুট করলে যেটা হয়। আর রুট এইচ এটাকে কি লিখতে পারো, এক্স মাইনাস 3.5 ইকুয়ালস টু 0। এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ পাইছো না? আমাকে বলো সবাই, এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ পাইছো যেখানে এক্স স্কোয়ারের সহগ কত, 1/327, এক্স এর সহগ রুট ওভার অফ 2 বাই জি, ধ্রুবক পদ মাইনাস 3.5। তাহলে এখান থেকে তুমি এইচ এর ভ্যালু বের করতে পারবা না? কোন ফর্মুলা দিয়ে? এই ফর্মুলা দিয়ে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এ এর ভ্যালু কত, 1/327, বি এর ভ্যালু রুট ওভার অফ 2 বাই জি, সি এর ভ্যালু এটা। তো আমি এটা আর করতেছি না, আমি ক্যালকুলেটর দিয়ে করে দিই, বুঝছো? আমি ক্যালকুলেটর দিয়ে করে দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর দিয়ে কিভাবে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হয় এটা আশা করি সবাই জানো। তো মোডে যাবা, 5 3 ইএস প্লাস এইভাবে করতে হয়। এক্স স্কোয়ারের সহগ কত, 1/327, 1/327। এক্স এর সহগ কত, রুট ওভার অফ 2 বাই জি, 2/9.8, আর ধ্রুবক পদ কত, মাইনাস 3.5। x1 এর ভ্যালু হয় 7.37, আর হচ্ছে মাইনাস 155.10। আমি ভ্যালুগুলা লিখি, 7.37 মানে 38 হবে, আর হবে মাইনাস 155.10। ঠিক আছে? x কি, রুট ওভার অফ 8। কোনো কিছু রুট জীবনেও নেগেটিভ হবে না, সুতরাং এটা হওয়া সম্ভব না। বোঝা গেল? আমি কিন্তু x এর ভ্যালু বের করে ফেলছি। অন্য ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবা, ইউটিউবে ক্যালকুলেটর হ্যাক্স দেখে নিবা, রুট ওভার অফ 8 এর ভ্যালু x। কোনো কিছু রুট তো জীবনেও নেগেটিভ হইতে পারে না, তো এটা বাদ, এটা হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে আমাদের x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আমার লাগবে কি, আমাকে বলো তো, আমার লাগবে কি, কূপের গভীরতা। তাহলে নাও আমরা x এর ভ্যালু পাইছি মানে রুট এইচ, পাইছি 7.38। তাহলে h এর ভ্যালু কি হবে, বর্গ করে দাও। 7.38, এটাকে বর্গ করো। 7.38 এটাকে বর্গ করলে হয় 54.46 এত মিটার। এটাই কি আমাদের কূপের গভীরতা? বলো সবাই বুঝছো? আমাকে সবাই বলো তো, বুঝছো? পারবা না? পারবা। এখন অঙ্কটা কিন্তু ভালোই বড়, এটা দিয়ে দিছে এমসিকিউতে। পুরা সেম। খেয়াল করো, একটা শূন্য কূপে একটা পাথরের টুকরা ফেলে দিছো 4 সেকেন্ড পরে। আগের অঙ্কটাই ছিল 3.5, তাই না? এবার দিছে 4 সেকেন্ড পরে উহার তলদেশে পরনের শব্দ শোনা গেল। শব্দের বেগ আগেরটাই ছিল 327, এখানে 330। কূপের গভীরতা চাইছে। কেমনে করবা? এভাবে? সময় পাবা? বলো সময় পাবা না? আচ্ছা, মোট সময় কতটুকু লাগছে আমাকে বলো তো। লাগছিল পাথরটা পড়তে যেই সময় হাফ জি t1 স্কয়ার, তাই না? পাথরটা পড়তে যেই সময়, তাহলে এটা কত, t1 এর ভ্যালু কত, রুট ওভার অফ টুয়াইস h বাই জি।
তাই না? এই যে এখান থেকে √2h/g, পাথরটা পড়তে কতক্ষণ সময় লাগছে, আর শব্দটা কানে আসতে কতক্ষণ সময় লাগছে, h/v, তাই না? তাই তো, এটাই তো মোট সময়। v এর ভ্যালু তুমি জানো 330, g এর ভ্যালুও জানো, তাই না? h এর ভ্যালুটা বের করা লাগবে, অপশন দেওয়া আছে। তো এই 4টা অপশন বসে আমি টেস্ট করি, কোন অপশনটা বসাইলে এই সময়টা 4 সেকেন্ড হয়, সেটাই তো উত্তর। বুঝছো? অপশন টেস্ট। এই বুঝছো কি বলছে? বলছে না হাইট কতটুকু, গভীরতা কতটুকু। তো তুমি কি এই গভীরতাগুলো বসায় দেখো, যেই গভীরতাটা হলে আমাদের মোট সময়টা 4 সেকেন্ড হয়, সেটাই উত্তর। সেটাই উত্তর। কেমনে চেক করবা শিখাইছি, বহুপদী ক্যালকুলেটর হ্যাক্স। মনে আছে? মনে আছে? মনে আছে? দেখো, ফার্স্টে এই জিনিসটা ক্যালকুলেটরে উঠাবা। কেমনে উঠাবা? √2h, h এর ভ্যালুতে তো বসাবা √2, h এর জায়গায় বসাও x, √2x/g 9.8 প্লাস h এর জায়গায় বসাবা x, h/v 330। দেখা যাচ্ছে? এবার ক্যালক দিয়ে x এর জায়গায় কত বসাও, প্রথম অপশনটা বসাও, x এর জায়গায় প্রথম অপশনটা বসাও, ক্যালক প্রথম অপশন কত, 70.01, কত হয় 3.99, 4 সেকেন্ডের খুব কাছাকাছি। এইটাই উত্তর। বাকিগুলো চাইলে চেক করে দিতে হবে, বাকিগুলো অনেক বড়। 76, ক্যালক 76.05, কত হয় 4.17, 4-এর থেকে অনেক বড়। বাকিগুলা তো আরো বড়, তাহলে সময় আরো বেশি লাগবে। তাহলে আমাদের উত্তর কি? প্রথমটা। আমাদের উত্তর কি? প্রথমটা। বুঝছো? h/v কেমনে হলো? এটা কি, শব্দটা তোমার কানে আসতে, মানে শব্দের নিচ থেকে উপরে আসতে যেই সময়, বুঝো নাই? শব্দটা তোমার কানে আসতে কতক্ষণ সময় লাগবে, h = v/t2, এই t2 সময়টা, শব্দের বেগ যেহেতু সমবেগ, তাহলে t2 কত, h/v, t2 কত, h/v। এই বুঝতে পারলাম? আমাকে সবাই বলো, সবাই কি ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, ঠিক আছে। কিছুটা সিমিলার আরেকটা অঙ্ক। একটা শূন্য কূপে একটা পাথরের টুকরা ছেড়ে দিছ, সেটা 19.6 মিটার/সেকেন্ড বেগে কূপের তলদেশে আঘাত করে। তাহলে শেষ বেগ দেওয়া আছে। বুঝছো? একটা পাথরের টুকরা ছেড়ে দিছ, সেটা কূপের তলদেশে গিয়ে 19.6 মিটার/সেকেন্ড বেগে হিট করছে। তাইলে শেষ বেগ 19.6 মিটার/সেকেন্ড। এটা থেকে কি কি বের করা সম্ভব আমাকে বলো দেখি। আদিবেগ জানো 0, ত্বরণ জানো 9.8। আদিবেগ, ত্বরণ, শেষ বেগ, তিনটা জানো না? পরন্ত বস্তুর ক্ষেত্রে বুঝো, গতির রাশিমালা আমি যখন পড়াইছি, গতির 5টা রাশিমালা, তাই না? SUVAT। আমি তোমাকে কি বলছিলাম, যে কোনো তিনটা জানা থাকলে সেখান থেকে বাকি দুইটা বের করে ফেলা সম্ভব, তাই না? বলছিলাম কিন্তু। আচ্ছা, পরন্ত বস্তুর ক্ষেত্রে না, তুমি আদিবেগ জানো 0, ত্বরণ জানো 9.8, এই দুইটা অটোমেটিক্যালি জানো, আগে থেকেই জানো। তাহলে আরেকটা জানলেই বাকিগুলা বের করে ফেলা সম্ভব, তাই না? আরেকটা জানো, এখানে শেষ বেগ দেওয়া আছে, তার মানে এখানে বাকি সবকিছু বের করতে পারবা, সরণ বের করতে পারবা, সময় বের করতে পারবা, সবকিছু বের করতে পারবা। আচ্ছা, টুকরাটি ছেড়ে দেওয়ার 2 ভাগের 35 সেকেন্ড পর পাথরটি পতনের শব্দ শোনা গেল। শব্দের বেগ চাইছে। আমি কুয়ার গভীরতাটা বাইর করি। হ্যাঁ, শব্দের বেগ বের করতে হলে কুয়ার গভীরতাটা লাগবে, আর শব্দের নিচে থেকে উপরে আসতে কতক্ষণ সময় লাগছে ওইটা লাগবে, তাই তো? তাই না? আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কুয়ার গভীরতাটা বাইর করি। ঠিক আছে, শেষ বেগ দেওয়া আছে v² = u² + 2gh। তাহলে আমাদের কুয়ার গভীরতা কত? v²/2g। বাইর করো v²/2g 19.6 হোল স্কয়ার বাই 2 × 9.8। এটাও 19.6 হয়, একটা 19.6
উপরে থাকবে এত মিটার, এত মিটার কুয়ার গভীরতা পাই গেছি, ঠিক আছে? কুয়ার গভীরতা পাই গেছি। এখন লাগবে হচ্ছে ওই শব্দটার নিচে থেকে উপরে উঠতে কি সময় লাগছে, বুঝছো? শব্দটার নিচে থেকে উপরে উঠতে কতক্ষণ সময় লাগছে, এটা হচ্ছে টোটাল সময়। পাথরটা ছেড়ে দেওয়ার এত সেকেন্ড পর পাথরটির পতনের শব্দ শোনা গেল, এটা কিন্তু দুইটার সমষ্টি। পাথরটা পড়তে কতক্ষণ সময় লাগছে, শব্দটা হয়েছে, শব্দটার উঠতে কতক্ষণ সময় লাগছে, বুঝছো? পাথরটার পড়তে কতক্ষণ সময় লাগছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। v ইকুয়ালস টু gt, তাই না? তাহলে t ইকুয়ালস টু কত? 19.6, সুন্দর করে লিখি, v বাই g, 19.6 ডিভাইডেড বাই 9.8। তাহলে 2 সেকেন্ড লাগছে পাথরটার পড়তে, শব্দটা হইছে, শব্দটার উঠতে কতক্ষণ সময় লাগবে আমাকে বলো তো, বলো। সেটাকে আমরা t1 দিয়ে ধরো প্রকাশ করলাম। t1 ইকুয়ালস টু 2 সমস্ত 2/35 মাইনাস t এত সেকেন্ড। সেটা কত হয় আমাকে বলো? 2 সমস্ত 2/35, সেটা থেকে 2 বাদ দিলে কি 2/, হ্যাঁ 2/35 থাকে, 2/35। তাহলে আমাদের শব্দের বেগ কতটুকু হবে বলো তো? শব্দের বেগ, আমরা শব্দের বেগটাকে ভি সাউন্ড দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, শব্দের বেগ কুয়ার গভীরতা বাই কতক্ষণ সময় লাগছে, সেটাই তো শব্দের বেগ। স্মরণ বাই টি, এইচ বাই t1, তাহলে কত? 19.6 বাই 2/35, 19.6 ভাগ 2/35, 343, 343 মিটার পার সেকেন্ড, 343 মিটার পার সেকেন্ড। সবাই ক্লিয়ার হয়েছে? বুঝছো? এটা একদম সহজ অঙ্ক, এটা রিক্যাপ দিতে হবে। একটা পাথর তুমি ছেড়ে দিছো, সেটা কুয়ার পাদদেশে গিয়ে 19.6 মিটার পার সেকেন্ড বেগে হিট করছে, তাহলে শেষ বেগ দেওয়া আছে। আমি তোমাকে কি বলছি, পরন্ত বস্তু দুইটা জিনিস অলরেডি জানো, আরেকটা জিনিস যদি দেওয়া থাকে কোয়েশ্চেনে, তাহলে বাকি সব জিনিস আমি বের করে ফেলতে পারবো, তাই তো? সেখান থেকেই আমি কতটুকু স্মরণ হয়েছে বা কুয়ার গভীরতা কতটুকু এটা বের করে ফেললাম। এখন এই যে সময়টা দেওয়া আছে সেটা হচ্ছে পাথরটার পড়তে প্লাস শব্দটার আসতে কি পরিমাণ সময় লাগছে, ওই দুটার যোগফল। তোর পাথরটা পড়তে কতক্ষণ সময় লাগে সেটা আমরা বের করে ফেলতে পারবো, বের করলাম। তাহলে শব্দটার আসতে কতক্ষণ সময় লাগবে, এটা থেকে এটা বাদ দিয়ে দিলেই হয়, তাই না? চাইছে কি শব্দের বেগ, শব্দটা 19.6 মিটার আসে এত সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত মিটার আসবে, ওটাই তো শব্দের বেগ। তো এইচ কে t1 দিয়ে ভাগ করে দিছি, বুঝছো? সবাই জি এর মান ভুল করছি, এগুলো টাইপিং মিস্টেক, এগুলো নিজেরা ঠিক করে নিও। তারপরেরটা মজার একটা অঙ্ক, এটার পরে আর বেশি অঙ্ক নাই। দেখো কি বলছে, একটা শূন্য কূপের মধ্যে একটা ঢিল, একটা ঢিল, বুঝছো? একটা ঢিল ফেলার টি সেকেন্ড পরে কূপের তলদেশে ঢিল পড়ার শব্দ শোনা গেল। তাহলে এই টি সেকেন্ডটা কি আমাকে বলো তো? ঢিল ফেলার টি সেকেন্ড পর শব্দ শোনা গেছে, তাহলে ঢিলটা পড়ছে, এটা ধরো কুয়ার পদদেশ, ঠাস করে শব্দ হয়েছে, শব্দটা আসতে যেই সময়, ওই দুটার যোগফলই তো এটা, তাই না? যদি শব্দের বেগ ভি এবং কুয়ার গভীরতা এইচ হয়, তবে প্রমাণ করো, এটা কিন্তু আমরা অলরেডি করে আসছি, তাই না? তারপর এখান থেকে এটা প্রমাণ করতে হবে, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। সবাই কোয়েশ্চেনটা একটু দেখো, তোলার দরকার নাই, আমরা 3টা কোয়েশ্চেনই করব, বুঝছো? ঠিক আছে,
ঠিক আছে, আমরা প্রথমটা দেখি। তো এটা একটু চিত্র আঁকাই। এটা ধরো আমাদের কোয়াটা, তো এই একটা পাথর, এই পাথরটা ছেড়ে দিছ, তাহলে পাথরটা কি একদম মাটিতে এসে পৌঁছাবে? তাই তো, ছেড়ে দেওয়ার টি সেকেন্ড পর, তাহলে পাথরটা মাটিতে পড়তে একটা সময় লাগবে, কুয়ার তলদেশে পৌঁছাতে একটা সময় লাগবে, সেটাকে আমরা ধরলাম T1। তারপর পৌঁছানোর পর একটা শব্দ হইছে, ওই শব্দটা উপরের দিকে আসতে যেই সময়টা লাগবে সেটাকে আমরা ধরলাম T2। তোমাকে কি দেওয়া আছে? আমাদের যে কুয়ার গভীরতা সেটা দেওয়া আছে কত? h, আর শব্দের বেগ কত? v। বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা এটা প্রমাণ করব টি এর ভ্যালু কত। ঠিক আছে, তাহলে পাথরটা মাটিতে পৌঁছাতে যদি T1 পরিমাণ সময় লাগে, আমরা কি লিখতে পারি বলো তো? h ইকুয়ালস টু হাফ জি T1 স্কোয়ার, তাই না? তাহলে T1 এর ভ্যালু কত হবে? √of টুয়াইস h বাই জি। এবার শব্দটা এখান থেকে উপরে উঠতে যদি T2 সময় লাগে, তাহলে h পরিমাণ সরণ হয় T2 সেকেন্ডে। আমরা লিখতে পারি না h ইকুয়ালস টু v T2, সেখান থেকে T2 কত? h বাই v। তোমরা একটু বাংলায় লিখে নিবা। বাংলায় কি লিখবা বুঝছো তো? ধরি গভীরতা এত, T1 সময় লাগে পড়তে, T2 সময় লাগে শব্দটার উঠতে, এগুলা লিখে নিলেই হবে। বোঝা গেছে? তাহলে এবার কি লিখবা? প্রশ্ন মতে t ইকুয়ালস টু T1 প্লাস T2, তাহলে t ইকুয়ালস টু √of টুয়াইস h বাই জি প্লাস h বাই v। প্রমাণিত। বুঝছো? প্রথমটা প্রমাণ হয়ে গেছে। এই অঙ্কেরই কিন্তু 3টা পার্ট, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো আমরা প্রথমটা প্রমাণ করে ফেলছি। সবাই ক্লিয়ার? এটা আমরা প্রথমটা প্রমাণ করে ফেলছি। সবাই ক্লিয়ার? দ্বিতীয়টাকে আমরা প্রমাণ করব। এখান থেকে কিন্তু আসতে হবে THGV, এই সংক্রান্ত একটা সম্পর্ক না? খেয়াল করো, THGV এই রিলেটেডই তো একটা সম্পর্ক। খেয়াল করো, এখান থেকে রুট সরাইতে হবে। রুট সরানোর উপায় কি আমাকে বলো? রুট সরানোর উপায় কি? বর্গ করা, তাই না? দেখো, আমাকে এটা প্রমাণ করতে হবে। আমি মাত্রই প্রমাণ করলাম আগের অঙ্ক থেকে, t ইকুয়ালস টু √of টুয়াইস h বাই v জি প্লাস h বাই v। এখান থেকে রুট সরাইতে হবে, রুট সরাই এখানে যেতে হবে। রুট সরানোর উপায় বর্গ করা। তুমি সরাসরি বর্গ করলে হবে? সরাসরি বর্গ করলে হবে না। সরাসরি বর্গ করলে খেয়াল করো, এখানে a প্লাস b হোল স্কোয়ার না, 2ab চলে আসবে। ফর্মুলা ভাঙাইলে এটা কিন্তু রুট থেকেই যাচ্ছে। ঠিক আছে, তো কোথাও যদি রুট থাকে, বর্গ করে রুট সরানোর উপায় হচ্ছে ওই রুটওয়ালা বান্দাকে এক পাশে রাখবা, বাকি সবাইকে অন্য পাশে। ওই রুটওয়ালাকে এক পাশে রাখবা, বাকি সবাইকে অন্য পাশে। তাহলে এইটার এক পাশে রাখো, বাকি সবাইকে অন্য পাশে। t মাইনাস h বাই v ইকুয়ালস টু √of 2h বাই g। এইবার বর্গ করে দাও। বুঝছো? এবার যদি বর্গ করো তাহলে কি হয়? t মাইনাস h বাই v তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2h বাই g। রুটে চলে গেছে, এখানে বর্গ চলে আসছে। এবার ফর্মুলা ভাঙাও তো। t স্কোয়ার মাইনাস 2ht বাই v প্লাস h স্কোয়ার বাই v স্কোয়ার ইকুয়ালস টু 2h বাই g। এখন প্রমাণে কি চাইছে? প্রমাণে কোনো ভগ্নাংশ আছে? আমাকে বলো তো, প্রমাণে কোনো ভগ্নাংশ আছে? না। ভগ্নাংশ কেমনে দূর করবা? বলো তো ভগ্নাংশ কেমনে দূর করবা? লসাগু করে করা যায়, বা নিচে যারা যারা আছে ওই জিনিসগুলো দিয়ে গুণ করে দাও। v স্কোয়ার জি, তাহলে v স্কোয়ার জি দিয়ে যদি গুণ করো দুই পাশকে, ভগ্নাংশ চলে যাবে না? আমাকে বলো, v স্কোয়ার জি দিয়ে যদি দুই পাশে গুণ করো, দুই পাশকে কি দিয়ে গুণ করবা? v স্কোয়ার জি, তাহলে v গুলাও চলে যাবে, জিও চলে যাবে। v স্কোয়ার জি, t স্কোয়ার v স্কোয়ার জি, v
ভি স্কোয়ার জি দিয়ে যদি গুণ করো, একটা ভি কাটা ভিজি পরে থাকবে, মাইনাস টুয়াইস এইচ টি ভিজি। ভি স্কোয়ার জি দিয়ে যদি গুণ করো, ভি স্কোয়ার কাটা একটা জি পরে থাকবে, ভি স্কোয়ার জি, জি কাটা ভি স্কোয়ার পরে থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে? এবার প্রমাণ খেয়াল করো, ভি স্কোয়ার ওয়ালা পদগুলো এক পাশে, খেয়াল করো, ভি স্কোয়ার ইন্টু 2h মাইনাস জিটি স্কোয়ার। ভি স্কোয়ার কই আছে? এখানে আছে আর এখানে আছে, তাই না? ভি স্কোয়ার কমন নিয়ে 2h মাইনাস জিটি স্কোয়ার, 2h এখানে আছে, তো এই বেচারাকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে কি হয় আমাকে বলো তো, 2h মাইনাস জিটি স্কোয়ার ইন্টু ভি। ডান পাশে পাঠাইছো, কিন্তু ডান পাশে পাঠাইছো। এবার এই বেচারা, এই যে দেখো, এটা কিন্তু মাইনাস, খেয়াল করছো? এটা কিন্তু মাইনাস, এটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? প্লাস 2h জি টি ভি। আর এইচ স্কোয়ার যে এই পাশে ছিল, এটাকে ওই পাশেই রাখো। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, সাইড উলট পালট করা, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, সাইড উলট পালট করা। প্রমাণ চলে আসছে? আমাকে সবাই বলো, প্রমাণ চলে আসছে? সবাই ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এটা আমরা সবাই বুঝতে পারছি, এবার পরের পার্টটুকু এখান থেকে প্রমাণ করতে হবে। এই অঙ্কের কিন্তু পরের স্টেপ, কূপের গভীরতা দেখাইতে বলছে যদি এইচ এর তুলনায় ভি এত বড় যে এইচ বাই ভি হোল স্কোয়ার এটাকে অগ্রাহ্য করা যায়, মানে এই ভ্যালুটা শূন্য বানাইতে হবে, এই ভ্যালুটা শূন্য ধরতে পারো। বুঝছো? এই যে একটা রাশি আসছে, এটাকে সিম্পলিফাই করে, এখান থেকে সিম্পলিফাই করে কূপের গভীরতা বা এইচ এর ভ্যালুটা নিয়ে আসতে হবে। এই জিনিসটাকে সিম্পলিফাই করে কূপের গভীরতা বা এইচ এর ভ্যালু ইকুয়ালস টু এত দেখাইতে হবে। একটা শর্ত দেওয়া আছে, এইচ এর তুলনায় ভি এত বড় যে এইচ বাই ভি হোল স্কোয়ার এটাকে তুমি মনে মনে 0 ধরতে পারবা। এটা শূন্যের কাছাকাছি জিনিস হবে। চিন্তা করো তো, এইচ এর তুলনায় ভি যদি অনেক বড় হয়, এইচ এর তুলনায় ভি যদি অনেক বড় হয়, তাহলে এটা কি শূন্যের কাছাকাছি না? সেটাকে যদি বর্গ করো, তাহলে সেটা আরো ছোট হয়ে যাবে না? একের থেকে ছোট জিনিসকে বর্গ করলে আরো ছোট হয়ে যায়, হাফকে বর্গ করলে 1/4 হয়। তাহলে এই জিনিসটাকে অগ্রাহ্য করতে পারবা। বুঝছো? এইচ বাই ভি কে কিন্তু অগ্রাহ্য করতে পারবা না, এটাকে অগ্রাহ্য করতে পারবা না, কিন্তু এইচ বাই ভি তার হোল স্কোয়ার এটাকে অগ্রাহ্য বা শূন্য করতে পারবা। তাহলে আমার টার্গেট কি? এখানে কোনোভাবে এইচ বাই ভি হোল স্কোয়ার আইনে ওটারে শূন্য বানিয়ে দিব, তাই না? বুঝছো কি বলছি? তাহলে আমার টার্গেট কি? এটা আসছে, এটা কি আসছে আমি একটু লিখি, 2h মাইনাস জিটি হোল স্কোয়ার। দেখো আমাদের আগের অঙ্কে আসছে হচ্ছে 2h মাইনাস জিটি স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2h জিটিভি প্লাস 2h জিটিভি ইকুয়ালস টু h স্কোয়ার জি। এটাই তো। এখন আমার টার্গেট এখানে এরকম কিছু একটা আনবো, আইনে ওটার 0 বানিয়ে দিব। বলতো h বাই ভি হোল স্কোয়ার কেমনে আনা যায়? h বাই ভি হোল স্কোয়ার কেমনে আনা যায়? h বাই ভি হোল স্কোয়ার কেমনে আনা যায়? h স্কোয়ার আছে অলরেডি, ভি স্কোয়ার দিয়ে ভাগ করলেই এখানে চলে আসে না? h স্কোয়ার অলরেডি আছে, খেয়াল করো, h স্কোয়ার অলরেডি আছে। আমি যদি ভি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই দুই পাশকে, তাহলে খেয়াল করো তো কি থাকে, 2h মাইনাস জিটি স্কোয়ার, ভি স্কোয়ার দিয়ে ভাগ করছো, প্লাস 2h জি টি বাই ভি। বুঝছো? ইকুয়ালস টু h বাই ভি হোল স্কোয়ার, ভি স্কোয়ার দিয়ে ভাগ করছো, তাইলে এইটা কি শূন্যের কাছাকাছি তুমি লিখতে পারো? এটাকে অগ্রাহ্য করা যাবে, তাই না? তো এটা যদি শূন্য হয়ে যায়, আমার কি প্রমাণ করতে হবে? কূপের গভীরতা বা এইচ।
তাহলে এইচ সংক্রান্ত রাশিগুলো আমি এক পাশে রাখবো, বাকি সবগুলো অন্য পাশে। এইচ সংক্রান্ত রাশিগুলো আমি এক পাশে, খেয়াল করো, 2h প্লাস 2h জিটি বাই ভি, এই দুটো এক পাশে রাখলাম, জিটি স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দিলাম, জিটি স্কোয়ার। এখন লেফট সাইডে যেই দুইটা আছে সেখান থেকে তুমি এইচ কমন নিতে পারো না? লেফট সাইডে যেই দুইটা জিনিস আছে সেখান থেকে এইচ কমন নিতে পারো। এইচ কমন নিলে কি পড়ে থাকবে আমাকে বলো তো, আমাকে কি বলো তো কি পড়ে থাকবে? 2 প্লাস 2 জিটি বাই ভি। এইচ কমন নিলে 2 প্লাস 2 জিটি বাই ভি, ও পাশে হচ্ছে জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের যে কূপের গভীরতা বা এইচ ইকুয়ালস টু কি হয়? জিটি স্কোয়ার বাই এই জিনিসটা 2 প্লাস 2 ইন্টু জিটি বাই ভি। এই দুইটা থেকে 2 যদি কমন নাও তাহলে কি থাকবে? 1 প্লাস জিটি বাই ভি। প্রমাণিত, প্রমাণিত। ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে বলো, ক্লিয়ার? ক্লিয়ার? ভাই এইচ বাই ভি 0 হইল, এইচ বাই ভি হোল স্কোয়ার 0 হইল, এইচ বাই ভি 0 না? না, ওটা করতে পারবা না, বুঝছো? এইচ বাই ভি এটাকে অগ্রাহ্য, এটা শূন্যের কাছাকাছি, তাহলে এইচ বাই ভি কি শূন্যের কাছাকাছি না? এটা বলতে পারবা না, বুঝছো? এটার স্কোয়ার যদি 0 হয় তাহলে এইচ বাই ভি কিন্তু আরো বড়। চিন্তা করো, এইচ বাই ভি যদি 1/1000 হয়, এটাকে স্কোয়ার করলে কি হবে বুঝতেছো? 1/10⁶। ওইটা শূন্যের কাছাকাছি, কিন্তু এটা না। কোশ্চেনে বলছে এটাকে অগ্রাহ্য করতে পারবা, ওটাকে অগ্রাহ্য করতে পারবা না, ওটাকে অগ্রাহ্য করতে পারবা না। ঠিক আছে, ঠিক আছে, বলো বলো। আমাদের পরের অঙ্কে যাচ্ছি, আমাদের পরের অঙ্কে যাচ্ছি। এই টাইপের অঙ্ক করে আসছো, এই টাইপের অঙ্ক করে আসছো। একটা খাড়া টাওয়ারের শীর্ষবিন্দু থেকে একটা কণা নিচে ছেড়ে দিছো। কণাটি এর শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 9/25 অংশ অতিক্রম করে। টাওয়ারের উচ্চতা কত? একদম সহজ অঙ্ক। এরকম একটা অঙ্ক করছিলাম না, শেষ সেকেন্ডে 1/64 অংশ অতিক্রম করে, মনে আছে? চ্যাপ্টার 9.2 তে সবাই সবাই একটু মনে করে দেখো, চ্যাপ্টার 9.2 তে আমরা এরকম একটা অঙ্ক করছিলাম। একটা কণা তার শেষতম সেকেন্ডে, তার গতিপথের শেষতম সেকেন্ডে মোট দূরত্বের 1/32 অংশ অতিক্রম করে, বা 1/64 অংশ ছিল। ওটার মতোই, কিন্তু যেহেতু পরন্ত বস্তু, এটা অনেক সহজ হয়ে গেছে, এটা অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ধরি কণাটা মোট টি সেকেন্ড পরে আর কি, বুঝছো? এটা ধরো আমাদের ওই টাওয়ার, তাহলে টাওয়ারের উচ্চতা কত? এইচ। টাওয়ারের উচ্চতা কত? এইচ। কণাটার এখান থেকে এখানে আসতে যেই সময় লাগে সেটা ধরে নিলাম টি, সেটা ধরে নিলাম টি, ঠিক আছে? মোট সময় লাগছে টি, তাহলে শেষ সেকেন্ডে, খেয়াল করো, শেষ সেকেন্ড এটা মানে টি-তম সেকেন্ডে না? আমাকে বলো, শেষ সেকেন্ড এটা মানে টি-তম সেকেন্ডে না? তাহলে বলো তো, শেষ সেকেন্ড বা টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। যেহেতু পরন্ত বস্তু, আদিবেগ কত? 0। হাফ ইন্টু 9.8 ইন্টু 2t মাইনাস 1। ঠিক আছে, বুঝছো? এবার পাহাড়টা না, সরি, টাওয়ারটার উচ্চতা কতটুকু? এইচ। কতক্ষণ সময় লাগছে? টি, তাহলে হাফ জি টি স্কোয়ার। আদিবেগ তো নাই, আদিবেগ তো নাই। এখন তোমাকে কি বলছে? শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ STH। এটা এটা টাওয়ারের উচ্চতা 9/25 অংশ, 9/25 এইচ, তাই না? এটাই তো প্রশ্ন মতে বা গিভেন দেওয়া আছে। শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টাওয়ারের উচ্চতা 9/25, তাইলে এটা কত আমাকে বলো তো? হাফ জি 2t মাইনাস 1 ইকুয়ালস টু 9/25 ইন্টু হাফ জি টি স্কোয়ার। ক্লিয়ার? এবার দুই পাশ থেকে খেয়াল করো, হাফ জি ঘ্যাচাং, হাফ জি ঘ্যাচাং, তাহলে কি পড়ে থাকে? 2t মাইনাস 1 9/25 টি স্কোয়ার। তুমি যদি আর গুণন করে দাও তাহলে কত হয়? 50t মাইনাস 25 ইকুয়ালস টু 9t স্কোয়ার। এক পাশে যদি নিয়ে যাও, 9t স্কোয়ার মাইনাস 50t প্লাস
25 ইকুয়ালস টু 0। এটা একটু মিডল টার্ম করো সবাই, এটা একটু মিডল টার্ম করো, বুঝছো? 9 মাইনাস 50 25, 5 আর হয় হচ্ছে 5/9। বলো কোনটা উত্তর হবে? দুইটা সময় আসছে, বলো কোনটা উত্তর? 5 আর 5/9 কোনটা উত্তর? বলো তো। 5/9 এটা কিন্তু 1 থেকে ছোট। তাহলে শেষতম সেকেন্ডে সে কোনো দূরত্ব, শেষতম সেকেন্ডই তো নাই, মোট সময়ই তো 1 সেকেন্ডের কম, তাহলে শেষতম সেকেন্ড কইতে আসবে? তাহলে এটা আসলে সম্ভব না, কারণ আমাদের টি এর ভ্যালু অবশ্যই 1 থেকে বড় হওয়া লাগবে, নাইলে হবে না, বুঝছো? তাহলে টি এর ভ্যালু পাই গেছি। চাইছে কি টাওয়ারের উচ্চতা, 8 হাফ জিটি স্কয়ার, হাফ ইন্টু 9.8 ইন্টু 5 স্কয়ার মিটার। বাইর করে নিও কত হয় বলো তো। হাফ ইন্টু 9.8 ইন্টু 5 স্কয়ার, 122.5, 122.5 মিটার, 122.5 মিটার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ঠিক আছে। আমাদের পরবর্তী অঙ্ক, এটার পরে আর 2টা অঙ্ক, তারপর শেষ। কোয়েশ্চেনটা পড়ো সবাই, একটু মনোযোগ দিয়ে কোয়েশ্চেনটা পড়বা, এবং তোমাদের একটা কুইজ আমি বলবো, বলো এক্স বড় নাকি ওয়াই বড়? কে বড়? এক্স বড় নাকি ওয়াই বড়? তোমাদের কোয়েশ্চেনটা পড়বা এবং আমাকে এই অ্যান্সারটা দিবা, কে বড়, এক্স বড় নাকি ওয়াই বড়? এটার জন্য 50 সেকেন্ড সময় পাবা। কোয়েশ্চেনটা পড়বা এবং অ্যান্সার দিবা, দেখি। কে বড় বুঝতেছে না? আচ্ছা ঠিক আছে, আমরা এখন কোয়েশ্চেনের অ্যান্সারটা দিব। আমরা এখন, একজন বলতেছে সমান, ঠিক আছে। কোয়েশ্চেনটা পড়ছো তো, একটা টাওয়ার, এই ধরো আমাদের টাওয়ার, ঠিক আছে? এটা ধরো আমাদের একটা সেই টাওয়ারটা, আমি এটা একটু উপরে উঠাই, ওকে। আমাদের একটা টাওয়ার, এই টাওয়ারের চূড়া হতে একটা পাথর ছেড়ে দিছ। এই ধরো একটা পাথর, সাদা পাথর, এই পাথরটা x মিটার নামার পরে ধরো এখানটায় নামছে, ঠিক আছে? আমাদের সাদা পাথরটা কতটুকু নামছে? x মিটার নামছে। তুমি এখান থেকে কিন্তু ছেড়ে দিছিলা, চূড়া থেকে ছেড়ে দিছ, সে x মিটার নামছে। অপর এক খণ্ড পাথর চূড়ার y মিটার নিচে হতে ফেলে দেওয়া হলো, উভয়ই স্থির অবস্থা থেকে পরে। তার মানে এটাকে যখন ছাড়ছিলা সাদা পাথরটা, সেটা স্থির অবস্থায় ছিল, তাই না? এরপর আরেকটা পাথর ছাড়বা, সেটা হচ্ছে ওয়াই পাথর, ওয়াই মিটার নিচে থেকে। এখন ওয়াই মিটার নিচে কতটুকু? এক্স বড় হলে ওয়াই হয়তো এতটুকু, এক্স ছোট হলে ওয়াই হয়তো এতটুকু। বুঝছো? চূড়া হতে ওয়াই মিটার নিচে থেকে আরেকটা পাথর তুমি ছেড়ে দিছো,
যদি এরকম হয়, ধরো হলুদ পাথরটা ছাড়ছো, এতটুকু হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই বড়, এক্স ছোট। আর ওয়াইটাকে যদি ছোট করে দাও, এক্সটাকে বড় করে দাও, তাহলে বলো কে কে বড়? এরা একই সঙ্গে ভূমিতে পৌঁছাইছে, এরা একই সঙ্গে ভূমিতে পৌঁছাইছে। একটু চিন্তা করো তো, ওর কিন্তু শুরুতে কোনো বেগ ছিল না। ও যখন এই অবস্থায় আসছে, যখন এক্স মিটার নামছে, ওর কিন্তু একটা বেগ আছে, তাই না? তখনই তুমি কি করছো? ওয়াই মিটার নিচ থেকে একটা পাথর জাস্ট ছেড়ে দিছো, জাস্ট ছেড়ে দিছো। ওর কিন্তু একটা বেগ আছে, ওকে জাস্ট ছাড়ছো ওই একই সময়ে। তাহলে যদি একই সময়ে মাটিতে পৌঁছায়, অবশ্যই যেটাকে জাস্ট ছেড়ে দিছো সেটা নিচে থেকে ছাড়তে হবে না? সেটা নিচে থেকে ছাড়তে হবে না? বুঝছো? সাদা পাথরটা যখন এক্স মিটার নামছে, তখন তুমি ওয়াই পাথরটা ছাড়ছো, হলুদ পাথরটা ছাড়ছো, জাস্ট ছেড়ে দিছো। সাদা পাথরটা কিন্তু তখন একটা বেগ আছে। তুমি যদি একই অবস্থা থেকেও ছাড়ো, হ্যাঁ এটা ছাড়ছো, এটার কোনো বেগ নাই, কিন্তু এটার একটা বেগ আছে, তাহলে এটা আগে পৌঁছাবে না? এখন তাদেরকে যদি সেম সময়ে নিচে পাঠাইতে চাও, তাহলে অবশ্যই যেটাকে জাস্ট ছাড়বা সেটাকে আরেকটু নিচে থেকে ছাড়তে হবে, আরেকটু নিচে থেকে ছাড়তে হবে। বোঝা গেছে? তাহলেই তারা কি একই সময়ে গিয়ে মাটিতে পৌঁছাবে, একই সময়ে গিয়ে মাটিতে পৌঁছাবে। তাহলে আমরা কি বলতে পারি? ওয়াই বড়। যদিও এটা না অঙ্কে লাগে না, এটা না অঙ্কে লাগে না, অঙ্কে এক্স ওয়াই কোনো একটা বড় ধরলেই হয়। বাট তোমার কমন সেন্সটা বোঝানোর জন্য এটা আমি দিলাম। সবাই বুঝছো? সাদা পাথরটা যখন এক্স মিটার নামছে, তখন ওয়াই মিটার নিচ থেকে হলুদ পাথরটা ছাড়ছো, তখন কিন্তু সাদা পাথরটার একটা বেগ আছে। তাদের যদি একই হাইট থেকেও ছাড়ো, সাদাটার যেহেতু বেগ আছে, ও কিন্তু আগে পৌঁছাবে, তাই না? যদি একই সময়ে পৌঁছাতে যাও, তাহলে হলুদটাকে একটু অ্যাডভান্টেজ দিতে হবে, ওরে একটু সামনে আগায় দাও, ও উইক প্লেয়ার, তাই না? বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট কমন সেন্স দিলাম আর কি। ওকে, আমরা ধরে নেই আমাদের যে পাথরটার, মানে আমাদের যে টাওয়ারটা, সেই টাওয়ারটার উচ্চতা হচ্ছে এইচ। আমাদের যে টাওয়ারটা, সেই টাওয়ারটার উচ্চতা হচ্ছে এইচ। তো এই টাওয়ারটার উচ্চতা আমাকে এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এখান থেকে ছেড়ে দিছো, আর এটা এই মোমেন্ট থেকে মাটিতে পৌঁছাইতে দুইজনের একই সময় লাগে, তো দুইজনের টি সময় লাগে। কাহিনী বুঝছো? কি বলছি? যখন তুমি হলুদ পাথরটা ছাড়ছো, তখন থেকে মাটিতে পৌঁছাইতে দুইজনের একই সময় লাগে, সেই সময়টা আমরা ধরে নিলাম টি। এতটুকু সময় কিন্তু বাদ, এটা এখানে নামতে যেই সময় লাগে ওটা বাদ, ওটা আমরা ক্যালকুলেট করি নাই। সাদাটা যখন এক্স মিটার নামছে, তখন ওয়াই মিটার নিচ থেকে পাথরটা ছাড়ছো, হলুদ পাথরটা ছাড়ছো, এবং তারা একই সময়ে পৌঁছাইছে। তার মানে হলুদটার এখান থেকে এতটুকু যাইতে যেই সময় লাগছে, আর সাদাটার এখান থেকে এতটুকু যাইতে যেই সময় লাগছে, দুইটাই আমি ধরে নিলাম টি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে বলো তো, টি সময়ে সাদা পাথরটার সরণ কতটুকু? টি সময়ে সাদা পাথরটার সরণ কতটুকু? এক্স, এইচ মাইনাস এক্স। টি সময়ে, আমি তো ধরেই নিছি টি সময়ে সে এখান থেকে, সাদাটা পড়ছে এখান থেকে এতটুকু, হলুদটা পড়ছে এখান থেকে এতটুকু, তাই না? মাটিতে পৌঁছাইছে টি সময় পর, হলুদটা মাটিতে পৌঁছাইছে এতটুকু। তাহলে টি সময়ে সাদা পাথরটা কতটুকু সরণ হয়েছে? এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু, সবকিছু নিচের দিকে, তো নিচের দিক পজিটিভ ধরবা, সবকিছুই তো নিচের দিকে, তো নিচের দিক পজিটিভ। তাহলে এখানে কিন্তু ওর একটা বেগ আছে, খুবই ইম্পর্টেন্ট, এই কণাটার একটা বেগ আছে, ওর কিন্তু আদি বেগ শূন্য না, এখানে ওর একটা বেগ আছে না, তাই তো? তাহলে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে সরণ ইকুয়ালস টু ভিটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ক্লিয়ার? আমাকে বলো, ক্লিয়ার তো? খেয়াল করো, সাদা পাথরটা এক্স মিটার নামার পরে টি সময় লাগছে মাটিতে পৌঁছাইতে, এক্স মিটার নামার পরে ওর একটা বেগ থাকবে না, এখানকার যে বেগ সেটাই কি এই কন্ডিশনের আদি বেগ ভি, সেটা আমরা ধরে নিছি, এটা কাহিনী পরে করব।
বুঝছো? তুমি কিন্তু উপর থেকে জাস্ট ছেড়ে দিছিলা, উপর থেকে ছেড়ে দিলে এক্স মিটার নামার পর তার একটা বেগ হবে, সেই শেষ বেগটাই এখানকার ওখান থেকে নিচে নামার যেই তার আদিবেগ, তার আদিবেগ। কাহিনী বুঝলাম, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার চলো হলুদ বাবাজি। সাদা পাথরটা এক্স মিটার নামার পর চূড়া থেকে ওয়াই মিটার নিচে একটা পাথর ছেড়ে দিছো, একটা পাথর ছেড়ে দিছো, তাহলে এটার আদিবেগ কত? 0। এটার আদিবেগ কত? 0। তাহলে টি সময় আমাদের হলুদ পাথরটা কতটুকু গেছে? পুরোটা হচ্ছে এইচ, সে নামছে কতটুকু? এতটুকু, এতটুকু। তাহলে এইচ মাইনাস ওয়াই, তাহলে এইচ মাইনাস ওয়াই, তাই না? এইচ মাইনাস ওয়াই, তাই তো, ইকুয়ালস টু ইউটি, আদিবেগ তো নাই, হাফ জি টি স্কোয়ার। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। বুঝতে পারলাম? আমাকে বলো সবাই, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ঠিক আছে। আমার লাগবে কি, আমি যদি টি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, খেয়াল করো, টি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, সেটা এখানে বসাই দিলেই কি এইচ চলে আসবে না? বলো, টি এর ভ্যালুটা বের করে এখানে, এই যে এখানে বসাই দিলেই চলে আসবে। তো এখন টার্গেট হচ্ছে টি এর ভ্যালু বের করা। কেমন বের করব? 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দাও, 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দাও। তাহলে বলো তো কি থাকে? এইচ এইচ কাটা, মাইনাস এক্স মাইনাস মাইনাস ওয়াই, তাহলে ওয়াই মাইনাস এক্স। বুঝছো? 1 নাম্বার থেকে 2 নাম্বারটা বাদ দাও, এইচ এইচ কাটা মাইনাস এক্স প্লাস ওয়াই। এটা থেকে এটা বাদ দাও, হাফ জিটি স্কোয়ার কাটা ভিটি পরে থাকে, হাফ জিটি স্কোয়ার কাটা ভিটি পরে থাকে, ভিটি পরে থাকে, তাই না? এবার এবার তাহলে আমাদের টি এর ভ্যালু কত? ওয়াই মাইনাস এক্স বাই ভি, ওয়াই মাইনাস এক্স বাই ভি। টি এর ভ্যালু বাইর করলাম, কিন্তু টি এর ভ্যালু তো একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ভি কই থেকে আসলো? ভি তো কোশ্চেনে দেওয়া নেই, ভি তো আমি ধরে নিছিলাম, তাই না? তাহলে এই ভিটাকে সরান লাগবে। হ্যাঁ, ভিটা তো আমি ধরে নিছি, ধরে নেওয়া জিনিস বসানো যাবে না, ধরে নেওয়া জিনিসকে কোশ্চেনের তথ্য বা এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, খেয়াল করো তো, এই ভিটা কি? এখানে কিন্তু আদিবেগ 0 ছিল, তাই না? এক্স মিটার নামার পর তার শেষ বেগ কত? সেটাই তো ভি। বলো বলো, এক্স মিটার নামার পর তার শেষ বেগ কত? সেটাই তো ভি। আমি তোমাকে বলছি না পরন্ত বস্তু, এটা কিন্তু একটা পরন্ত বস্তু। এই যে এই অবস্থা থেকে এতটুকু, খেয়াল করো, এতটুকু, এতটুকু কিন্তু একটা পরন্ত বস্তু। পরন্ত বস্তুর যে কোনো একটা জিনিস জানলে বাকিগুলো বের করা যায়, কারণ পরন্ত বস্তুর 2টা জিনিস অলরেডি জানো। তাহলে সরণ জানো, সরণ থেকে শেষ বেগ কেমনে বাইর করবা? সরণ থেকে শেষ বেগ কেমনে বাইর করবা বলো তো? বলো তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। সেখান থেকে আমাদের ভি কত? রুট ওভার অফ 2gx, রুট ওভার অফ 2gx। খেয়াল করছো? আমি ভি এর ভ্যালু বসাই দিছি, এখন ভি এর ভ্যালুটা এখানে বসাই দিব। তো আমাদের যে সময়টা, সেটাকে আমরা কিন্তু আমাদের জানা রাশি দিয়ে প্রকাশ করে ফেলছি। খেয়াল করছো? আমাদের যে সময় বা টি, আমাদের যে সময় বা টি, সেটাকে কিন্তু আমরা জানা রাশি বা এক্স ওয়াই জি দিয়ে প্রকাশ করে ফেলছি, করছি। টি এর ভ্যালুটা এখানে বসায় দাও, এই যে এখানে 2 নম্বরে বসায় দাও, তাইলেই আমাদের প্রমাণ চলে আসবে। বুঝছো? টি এর ভ্যালুটা 2 ও 3 নং থেকে টি এর ভ্যালুটা এখানে বসায় দাও, তাহলে কত হয়? এইচ মাইনাস ওয়াই ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। এটাকে বর্গ করো তো, তাহলে কি হয় আমাকে বলো? ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 2gx। ঠিক আছে? তাহলে বলো তো, জি জি কাটা আমাদের এইচ এর ভ্যালু কত হয়? এখান থেকে আমাদের এইচ এর ভ্যালু কত হয়? এইচ ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার বাই 4x, তাই না? যদি লসাগু করো, নিচে কত হয়? 4x, উপরে কত? 4xy
প্লাস y মাইনাস এক্স হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো একই কথা, তাই না? বলো বলো, y মাইনাস এক্স হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার একই কথা। তাহলে উপরে কি হয়েছে বলো তো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সেটা কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার না? তাহলে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x। প্রমাণিত, প্রমাণিত। বলো সবাই কি বুঝছ? সবাই সবাই পুরাটা কি বুঝছ? এই অঙ্কটারই না অনেকগুলো ভার্সন আছে। বলো সবাই কি বুঝছ? ঠিক আছে, ক্লিয়ার? নিজেরা একটু দেখে নিতে হবে, আমি কিন্তু পুরো টপিকটা বুঝাইছি। হ্যাঁ, তো একবার দেখলেই এটা পরীক্ষায় কিন্তু মনে থাকবে না। গতিবিদ্যার কিছু অঙ্ক আছে যেগুলো পরীক্ষার আগে একটু রিভিশন দেওয়া লাগে, এটা হচ্ছে ওই টাইপের অঙ্কগুলো। হ্যাঁ, একটু বড়, একটু বড়। ওকে, এখন এই টাইপের অনেকগুলো অঙ্ক খেয়াল করো। এখানে এক্স ওয়াই দেওয়া আছে না? বলো, এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এই দুটার জায়গায় আমি ভিন্ন ভ্যালু দিয়ে দিলাম। হ্যাঁ, ওয়াই এর ভ্যালুটা বড় হইলেই হয়। ধরো বললাম 5 মিটার নিচে নামার পর অপর একটা খণ্ড 10 মিটার নিচে থেকে ছাড়া হয়েছে, তাহলে টাওয়ারটার উচ্চতা কি, এক্স ওয়াই এর ভ্যালু এখানে বসাই দিলেই হয়েছে, তাই না? এখানে কিন্তু হাজার হাজার কোটি কোটি অঙ্ক বানানো যায়, এক্স আর ওয়াই এর জায়গায় দুইটা ভ্যালু বসাই দিলেই হয়, তাই না? দেখো তো, দেখো তো, দেখো তো, রাজশাহী বোর্ডে আসছে। এটা পারবা না? ডিটেলস প্রমাণ তো পারবা, পুরোপুরি এটার মতোই। এক্স এর জায়গায় দিছে 4, তো তুমি এক্স এর জায়গায় 4 বসাই দিবা। আগের অঙ্ক, প্রসেস পুরাপুরি আগের অঙ্ক। এক্স এর জায়গায় 4 বসাবা, ওয়াই এর জায়গায় 16 বসাবা, ওয়াই এর জায়গায় 16 বসাবা। তাহলে টাওয়ারের উচ্চতা আমরা কি পাইছিলাম, রেজাল্টটা দেখে ফেলি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4x। এটা ব্যবহার করতে পারবো না সরাসরি, এমসিকিউতে আসলে হয়তো পারবা, মুখস্থ রাখো না, হুদাই কাজে লাগবে না, বাট রেজাল্ট কিন্তু এটাই আসবে। বুঝছো? এক্স এর জায়গায় কত, 4 প্লাস 16 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x, 4 ইন্টু 4। 4 প্লাস 16 কত, 20, 20 স্কোয়ার বাই 4 ইন্টু 4, 25 মিটার, 25 মিটার। বুঝছো? এক্সাক্ট সেম। রিটার্ন আসলে কেমনে করবা, এই প্রসেসটা করবা, পুরাটা সেম। এক্স এর জায়গায় 4, ওয়াই এর জায়গায় 16, এক্স এর জায়গায় 4, ওয়াই এর জায়গায় 16, এই ভ্যালুটা আসবে, একটা স্পেসিফিক ভ্যালু আসবে, তখন অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাবে। খেয়াল করো, এক্স আর ওয়াই এর জায়গায় যদি তুমি 4 বসাও, তাহলে বলো তো টি এর ভ্যালু একটা সংখ্যা চলে আসবে না, 16 মাইনাস 4 বাই রুট ওভার অফ 2 ইন্টু 9.8 ইন্টু 4। দেখো এটা একটা সংখ্যা চলে আসবে, এই সংখ্যাটা জাস্ট এখানে বসাই দিলেই হয়ে যাবে। ওয়াই এর ভ্যালু তো জানোই, আরো সহজ হবে আর কি, এই অঙ্কটা আরো সহজ হবে। বুঝছো? এখানে তো অনেক হাবি যাবি পেঁচাল টেচাল আছে, ওখানে অত পেঁচাল লাগবে না, ওখানে এগুলো এক্সপ্রেশন, এগুলো একটা সংখ্যা হয়ে যাবে, শেষ বেগ একটা ভ্যালু আসবে না, রুট ওভার অফ 2, 9.8x সবার ভ্যালু জানো, এটা একটা সংখ্যা আসবে। এই সংখ্যাটা যদি এখানে বসায় দাও, y মাইনাস এক্স বাই এটা একটা সংখ্যা আসবে, ওই সংখ্যাটা এখানে বসাই দিলে কাজ শেষ। হ্যাঁ, এটা ইজি, আগেরটার থেকে ইজি। পরেরটা, পরেরটা এটা আরেকটু ঘুরায় দিছে, আরেকটু ঘুরায় দিছে। টাওয়ারের উচ্চতাটা এবার দেওয়া আছে 50 ফুট। বুঝছো? ফুটে দেওয়া থাকলে কিন্তু একটু সাবধানে কইরো, তখন জি এর ভ্যালু হয়ে যাবে 32। জি তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার না, যদি মিটারে হিসাব করো, ফুটে হিসাব করলে সেটা হয় 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার, 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। 50 ফুট উঁচু টাওয়ারের ছাদ থেকে ইমন একটা টেনিস বল নিচে ফেলে দিল, বলটা 4 ফুট, সাবধান এটা 4 ফুট না, ম্যাথামেটিক্সে ডিজিট গুলা সব সময় ইংলিশে লেখা হয়, খবরদার এটা 4 না, এটা 8, ভুল করো না। ম্যাথামেটিক্সে ডিজিট গুলা সব সময় ইংলিশে লেখা হয়, এটা 8।
8 ফুট নামার পর সুমন অপর একটা টেনিস বল y ফুট নিচে হতে ফেলে দিল। উভয় বলই স্থির অবস্থা থেকে একই সাথে ভূমিতে পতিত হলো। কত উচ্চতা থেকে টেনিস বলটি ফেলেছিল? কাহিনী বুঝছো? বুঝছো বুঝছো? এই অঙ্কটা একটু উল্টা করে দিছে, পারবা না? আমাকে বলো তো, এই অঙ্কটা একটু উল্টা করে দিছে, এরকম কাহিনী হবে, তাই না? এইচ এর ভ্যালু দেওয়া আছে 50, এক্স এর ভ্যালু দেওয়া আছে 4 ইন্টু 8, ওয়াই এর ভ্যালুটা বের করা লাগবে, অ্যান্সার আসবে এরকম। বাট প্রসেস কিন্তু আগেরটাই, বুঝছো? প্রসেস কিন্তু আগেরটাই। দেখো এখান থেকে সবাই ওয়াই এর ভ্যালু নিয়ে আসতে পারবা না? আমাকে বলো, আমাকে বলো 8 প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 50 ইন্টু 4 ইন্টু 8, 50 ইন্টু 4 ইন্টু 8 1600। তাহলে আমাকে বলো তো ওয়াই প্লাস 8 এটা কত হয়? রুট ওভার অফ 1640। আমাদের ওয়াই এর ভ্যালু হয় 32। ঠিক আছে, এবার রিটেনে আসলে কেমনে করবা? রিটেনে আসলে কেমনে করবা দেখো, বুঝছো? তোমাকে এইচ দেওয়া আছে না? বলো বলো, এইচ দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তাই না? এইচ দেওয়া আছে, এক্স দেওয়া আছে। এইচ এক্স দেওয়া থাকলে তুমি ভিটাও বের করে ফেলতে পারবা এখান থেকে। এইচ এক্স ভি জি সব জানো, টি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা না? টি 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 এর ভ্যালু যদি বের করে ফেলো, এইচ এর ভ্যালু জানো, টি এর ভ্যালু এখানে বসাইলা, সেখান থেকে ওয়াই এর ভ্যালু চলে আসবে। বুঝছো কি বলছি? এটাই স্কেলেটন, এটার মতোই অঙ্ক। তোমাকে এইচ দেওয়া আছে, এক্স দেওয়া আছে, ওয়াই বের করা লাগবে। এইচ আর এক্স যদি দেওয়া থাকে, খেয়াল করো, এক্স যদি দেওয়া থাকে, এক্স নামার পর সাদা বলটার বেগ কত সেটা বের করতে পারবা এখান থেকে। তারপর এই ইকুয়েশন, এইচ জানো, এক্স জানো, ভি জানো, অজানাকে টি, টি বাইর করলা, টি বাইর করে এখানে বসাইলা, হাফ জিটি স্কোয়ার জানো, এইচ জানো, ওয়াই বেরোবে, ওয়াই বেরোবে। পারবা 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 পারবা। ঠিক আছে, এখন আমাদের লাস্ট টাইপ, এটা হচ্ছে মিলিত হওয়া সংক্রান্ত সমস্যা। মিলিত হওয়া সংক্রান্ত সমস্যা ব্যাপারটা কি খেয়াল করো। 49 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটার 2 সেকেন্ড পর একই বিন্দু হতে একই বেগে অপর একটা বল নিক্ষেপ করা হলো। কোথায় তারা মিলিত হবে? বেগ কিন্তু সেম। কাহিনী বুঝছো? খুব সুন্দর একটা ট্রিক আছে এখানে, আমি একটু বলবা? একটা বল 49 মিটার পার সেকেন্ড বেগে তুমি উপরে নিক্ষেপ করছো, 49 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করছো, 49 মিটার পার সেকেন্ড। তাহলে কাহিনীটা কি হবে? এটা উপরে উঠবে, দেন নামবে, এরকমই তো কাহিনী, তাই না? আমি একটু সুন্দর করে দেখাই। উপরে উঠছে, নামছে, ঠিক আছে? আচ্ছা, এটা ওঠার 2 সেকেন্ড পর একই বিন্দু হতে একই বেগে আরেকটা বল নিক্ষেপ করা হইল। তারা কোনো একটা সময় গিয়ে মিলিত হবে। কখন মিলিত হবে আমাকে বলতে পারবা? বলটা ওঠার রাস্তায়, প্রথম বলটা খেয়াল করো, প্রথম বল হচ্ছে আমাদের সাদা বলটা, দ্বিতীয় বলটা 2 সেকেন্ড পরে নিক্ষেপ করছো, 2 সেকেন্ড পর। দ্বিতীয় বলটা তুমি 2 সেকেন্ড পরে নিক্ষেপ করলে, ধরো এখান থেকে নিক্ষেপ করছো, ওঠার রাস্তায় প্রথম সাদা বলটা ওঠার রাস্তায় জীবনেও মিলবে? ওঠার রাস্তায় জীবনেও মিলবে? কাহিনী কিরকম হবে তুমি চিন্তা করো তো। এই বেচারাকে সাদা বলটা উপরে উঠছে, উঠে নামার সময় ওই হলুদ বলের সাথে তার একটা এনকাউন্টার হবে, তাই না? তাহলে হলুদ বলটা যখন উঠবে, দেখো উঠতেছে 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 উঠতেছে, এখানে আসছে, এখানে আসছে, আর সাদা বলটা কি, সাদা বলটা কি উঠা শেষ, এবার সে নামবে।
বুঝছো? আমাদের সাদা বলটা উঠছে 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 উঠছে, ওঠার সময় কিন্তু ধরতে পারে না, কারণ তাদের বেগ তো সেম। সে যখন নামার সময় এই রাস্তাটায় আসবে তখনই কি কলিশনটা হয়ে যাবে, তখনই কি কলিশনটা হয়ে যাবে। সাদা বলটা উঠতেছে, ওই বলটা নামতেছে, তাই না? আমাকে বলো, আমাকে বলো, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম হলুদ বলটা নিক্ষেপের টি সময় পর তারা মিলিত হবে। হলুদ বলটা নিক্ষেপের টি সময় পর তারা মিলিত হবে। তাহলে বলো তো সাদা বলটা নিক্ষেপের কত সময় পর তারা মিলিত হবে? সাদা বলটা নিক্ষেপের কত সময় পর তারা মিলিত হবে? সাদা বলটা নিক্ষেপের 2 সেকেন্ড পরে তুমি হলুদটা মারছো, তাহলে হলুদটা যদি টি সময় পায় তাহলে সাদাটা অবশ্যই কি t+2, t+2, তাই না? t+2। আচ্ছা, বুঝলাম 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 বুঝলাম, দুজনের বেগ কিন্তু সেম। তাইলে সাদা বলটা নিক্ষেপের টি সময় পর তার সরণ কতটুকু? সাদা বলটা নিক্ষেপের টি সময় পর তার সরণ কতটুকু? যদি h হয়, তার সরণ এতটুকু না, সে এখানে আছে। আমাদের হলুদ বলটা নিক্ষেপের টি সময় পর তার সরণ কিন্তু h হবে। সাদা বলটা নিক্ষেপের t+2 সময় পর তার সরণ, সাদা বলটা নিক্ষেপের t+2 সময় পর তার সরণ এতটুকু। হলুদ বলটা নিক্ষেপের টি সময় পরও তার সরণ এতটুকু। তাহলে আমরা লিখতে পারি আমাদের সাদা বলের ক্ষেত্রে h = u, u মানে 49, 49 into t+2 plus half g t square। 1 নম্বর ইকুয়েশন। সাদা বলের হলুদ বলের ক্ষেত্রে h = সাদা বলটা কিন্তু কতক্ষণ পাইছে আমাকে বলো? t সময় পাইছে। 49 into t plus half g t square plus half g t square equals to 2 নাম্বার। লাগবে কি বলো তো? কোথায় এবং কখন টি সময়টা লাগবে আর এইচটা লাগবে। একটা থেকে আরেকটা বিয়োগ করে দাও তো। 1 - 2 কত হয়? এই পাশে হয় 0, ও পাশে হয় 49 into 2। রে সর্বনাশটা করছি, দেখছো? ভুল করছি না? t+2 এখানে কত? t+2 তার হোল স্কয়ার। বুঝছো বুঝছো? 49 into 2 plus half g into t+2 হোল স্কয়ার মাইনাস t স্কয়ার। তাহলে কত পরে থাকবে আমাকে বলো তো? 0 = 49 into 2। আরো ভুল করছি, আরো ভুল করছি। কি ভুল করছি? খুঁজে বের করো তো কি ভুল করছি। এখানে আরো একটা ভুল আছে। কি ভুল আছে? প্লাস মাইনাসের গ্যাঞ্জাম করছি, তাই না? এখানে সবগুলা কিন্তু উপরের দিকে নাই, আমাদের অভিকর্ষজ ত্বরণটা নিচের দিকে। আমি যদি উপরের দিকটা পজিটিভ ধরি, তাহলে অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে, তাই না? তাহলে এটা কি হবে? নেগেটিভ হবে। এই যে এটা কি হবে? পজিটিভ হবে না, এটাও পজিটিভ হবে না, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। টের পাইছি কেমনে জানো? ভুল করছি কেমনে টের পাইছি? এখানে এসে দেখলাম এটাও পজিটিভ, এখানেও টি এর তো পজিটিভই আসবে, টি এর ভ্যালু নেগেটিভ হয়ে যেতেছে। তার মানে কোথাও কোনো গ্যাঞ্জাম করছি। কই গ্যাঞ্জাম করলাম? টের পাইছি। বুঝছো বুঝছো বুঝছো? বলো বলো। তাহলে এই প্লাসটা কি হবে? মাইনাস হবে। ওকে, তো মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার প্লাস 4t প্লাস 4, সেখান থেকে টি স্কোয়ার বাদ দিলে 4t প্লাস 4। এখান থেকে টি এর ভ্যালু সবাই বের করে নাও। এখান থেকে টি এর ভ্যালু সবাই বের করে নাও। 49 ইন্টু 2, 49 ইন্টু 2 ইকুয়ালস টু হাফ যদি কাটা দাও g ইন্টু 2t প্লাস 2। এখান থেকে টি এর ভ্যালু বাইর করো, টি এর ভ্যালু বাইর করো সবাই তাড়াতাড়ি। 49 ইন্টু 2, 49, 2 কিন্তু ওখান থেকেও কাটা যাবে, বুঝছো? 49/9.8, সেখান থেকে 1 অর্থাৎ t = 4 সেকেন্ড।
টি এর মান কত আসে 4, অর্থাৎ হলুদ বলটা নিক্ষেপের দ্বিতীয় বলটা নিক্ষেপের 4 সেকেন্ড পর তারা গিয়ে মিলিত হবে। দ্বিতীয় বলটা নিক্ষেপের কত সেকেন্ড পর? 4 সেকেন্ড পর তারা মিলিত হবে। দ্বিতীয় বলটা নিক্ষেপের 4 সেকেন্ড পর। এখন কোথায় মিলিত হবে? এইচ এর ভ্যালুটা বলে দিলেই হবে। আমাদের এইচ ইকুয়ালস টু 49 ইন্টু টি, 49 ইন্টু 4 মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, একটু ক্যালকুলেট করে দেখো। 49 ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, 49 ইন্টু টি মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 4 স্কোয়ার, 117.6 আসে। দেখো তো এটা আসে কিনা। বুঝছো? হ্যাঁ, দ্বিতীয় বলটা নিক্ষেপের 4 সেকেন্ড পর। তাহলে বলতো প্রথম বলটা নিক্ষেপের কয় সেকেন্ড পর মিলিত হবে? প্রথম বলটা নিক্ষেপের কয় সেকেন্ড পর মিলিত হবে? 6 সেকেন্ড পর, তাই না? হ্যাঁ, প্রথম বলটা নিক্ষেপের 6 সেকেন্ড পর এবং ভূমি থেকে 117.6 মিটার উচ্চতায় তারা মিলিত হবে। তারা মিলিত হবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। এখানে দেখো ভ্যালু দেওয়া ছিল 49 2 সেকেন্ড, 49 2 সেকেন্ড। এবার আমি যদি এখানে 49 এর জায়গায় বলে দিতাম ইউ বেগে, 2 এর জায়গায় বলে দিতাম টি, তুমি পারতা? সেম প্রসেসে তুমি পারতা? পারতা? আমি যে মেথডে করাইছি এমনি পারতা? এবার একটা অন্য মেথডে করাবো। এই অঙ্কটা একটু অন্য মেথডে করাবো। একটা কণা ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং টি সেকেন্ড পরে ওই একই বিন্দু থেকে একই আদিবেগে অপর একটি কণা উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রমাণ করো যে তারা এই উচ্চতায় মিলিত হবে। তারা এই উচ্চতায় মিলিত হবে। ঠিক আছে? ঠিক আছে, আগের মেথডে তোমরা হোমওয়ার্ক করবে। এবার একটা নতুন মেথডে আমি শিখাবো। এটা নতুন মেথড না, একটু ট্রিকি মেথড, মজার মেথড। একটা কণা নিক্ষেপ করছো, ধরো সাদা কণাটা ইউ আদিবেগে নিক্ষেপ করছো। ঠিক আছে, ও এখান থেকে এখানে আসছে। এটা টি সেকেন্ড পর আরেকটা হলুদ কণা সেটা নিক্ষেপ করছো, সেটা কি এখানে মিলিত হয়েছে, তাই না? তাদের দুজনের বেগ কত? তাদের দুজনেরই আদিবেগ কত? ইউ। তাদের দুজনেরই আদিবেগ কত? ইউ, তাই না? যেহেতু আদিবেগ ইউ, প্রথমটা নামার পথে দ্বিতীয়টা ওঠার পথে তারা মিলিত হবে। বোঝা গেছে? আচ্ছা, আমাকে একটা কথা বলবা। হলুদ কণাটার এখান থেকে এতটুকু উঠতে, হলুদ কণাটার এখান থেকে এতটুকু উঠতে ধরো 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমাকে বলতে পারবা সাদা কণাটার একই উচ্চতায় উঠতে, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, প্রত্যেকটা বস্তু কিন্তু একটা উচ্চতা 2 বার অতিক্রম করে, তাই না? আমাকে বলো, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু প্রত্যেকটা কণা, খেয়াল করো, এটা যদি আমি উপরে নিক্ষেপ করি, আমার চোখের বরাবর সে 2 বার অতিক্রম করবে না, একবার ওঠার সময় একবার নামার সময়, তাই না? খেয়াল করো, উপরে নিক্ষেপ করলাম, সে আমার চোখ বরাবর একবার ওঠার সময় একবার নামার সময়, তাই না? তাই তো ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু প্রত্যেকটা উচ্চতা 2 বার অতিক্রম করে। তাহলে সাদা কণাটা এই উচ্চতা কিন্তু 2 বার অতিক্রম করবে, একবার ওঠার সময় একবার নামার সময়। সাদাটা আর হলুদটা পুরো একই, কিন্তু জাস্ট একটু আগে পরে নিক্ষেপ করা হয়েছে, ওদের বেগও সেম, ঠিক উপরে নিক্ষেপ করছো। তাহলে আমাকে বলো, হলুদ কণাটা এতটুকু উঠতে যদি 10 সেকেন্ড লাগে, সাদা কণাটা এতটুকু উঠতে কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড লাগবে বলো? 10 সেকেন্ড দিত, 10 সেকেন্ড দিত, তাই না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাইলে হলুদ কণাটা সাদা কণাটার টি সেকেন্ড পর মারছো, টি সেকেন্ড পর মারছো। তাহলে এতটুকু থেকে এতটুকু, সাদা কণাটার এতটুকু থেকে এতটুকু যাইতে
সেই টি সময়টাই লাগছে না? আমাকে বলো, এতটুকু 10, এতটুকু 10, সাদাটা টি সেকেন্ড আগে মারছে, তো ওই টি সেকেন্ডে সে এতটুকুই তো যাবে। তাহলে তাহলে এই যে এতটুকু রাস্তা, এতটুকু রাস্তা, এই এতটুকু রাস্তা যাইতে কতক্ষণ সময় লাগলো আমাকে বলো? টি সেকেন্ড। ঠিক আছে, এই যে এতটুকু রাস্তা, এতটুকু রাস্তা আমাদের যাইতে কতক্ষণ সময় লাগছে? টি সেকেন্ড। বলো সবাই বুঝছো? আবার আবার সবাই কি বুঝছো? ঠিক তো? ঠিক আছে, এইবার হলুদ কণাটা ভুইলা যাও। তুমি হলুদ কলাটা ভুইলা যাও, হলুদ কণাটা বাদ, ভুলে গেছো। আমাদের এই সাদা কণাটাই এই একই উচ্চতায়, সাদা কণাটাই একই উচ্চতায় দুইবার আসে না? একবার ধরো T1 সময় আসলো, আরেকবার ধরো T2 সময় আসলো, তাই তো? সাদা কণাটাই এই উচ্চতায় একবার T1 সময়, একবার T2 সময় আসছে, তাই না? তাহলে আমরা একটা ইকুয়েশন লিখি তো, সাদা কণাটা এই উচ্চতায় কত সময়ে যাবে আমাকে বলো তো? h ইকুয়ালস টু ut মাইনাস হাফ gt স্কোয়ার। এই যে দ্বিঘাত সমীকরণটা আনছো, হাফ gt স্কোয়ার মাইনাস ut প্লাস h, এটা সমাধান করলে t এর দুইটা ভ্যালু পাবা। ওই দুইটা ভ্যালু কি নির্দেশ করে? কোন দুইটা সময় পর তুমি এই উচ্চতায় থাকবা, তাই না? একবার T1, একবার T2, তাই তো? তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা যদি সমাধান করো, তাহলে দুইটা মূল পাবা, একটা হবে T1 আরেকটা হবে T2, একটা হবে T1 আরেকটা হবে T2। বহুপদীর কনসেপ্ট ব্যবহার করে গতকালকে একটা অঙ্ক করছিলাম, অনেকটা ওটার মতো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে বলো তো মূলদ্বয়ের যোগফল কত? মূলদ্বয়ের যোগফল কত? মাইনাস মাইনাস ইউ বাই হাফ জি, তাই না? তাহলে টুয়াইস ইউ বাই জি। মূলদ্বয়ের গুণফল কত? h বাই হাফ জি, তাহলে টুয়াইস h বাই জি, টুয়াইস h বাই জি। বুঝছো? এখন আমার লাগবে কি? এই টিটা নিয়ে আসতে হবে না? এই যে মূলদ্বয়, এই দুটার পার্থক্যই কি টিটা না? বলো, T2টা বড়, T2 মাইনাস T1। সাদা কণাটা এখানে যাইতে যেই সময় লাগছে সেটা হচ্ছে T, এখান থেকে এতটুকু যাইতে যেই সময় লাগছে সেটা হচ্ছে T2। বুঝছো কি বলছি? সাদা কণাটা এখান থেকে এতটুকু যাইতে সময় লাগছে T1, এখান থেকে এতটুকু T2। তাহলে T1 মাইনাস T2 কি? ওই দুটার পার্থক্য না? সেটাই কত T? আমরা কিন্তু রিসার্চ করে বের করে ফেলছি প্রশ্ন মতে। T2 মাইনাস T1 ইকুয়ালস টু T। এখন কি করা লাগবে? এই T2 মাইনাস T1 সরায় এগুলা নিয়ে আসতে হবে। বুঝছো? T2 মাইনাস T1 সরে এগুলা নিয়ে আসতে হবে। তো এগুলা কেমনে নিয়ে আসবা? দুই পাশে বর্গ করো তো। T2 মাইনাস T1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু T স্কোয়ার। এটাকে লেখা যায় T1 প্লাস T2 তার হোল স্কোয়ার মাইনাস 4T1 T2 ইকুয়ালস টু T স্কোয়ার। ভ্যালু বসাও। T1 প্লাস T2, 4u স্কোয়ার বাই জি স্কোয়ার, 4u স্কোয়ার বাই জি স্কোয়ার, 4u স্কোয়ার বাই জি স্কোয়ার। ওখানে কি হয়? মাইনাস 4 ইন্টু 2h, তাহলে 8h বাই জি ইকুয়ালস টু টি স্কোয়ার। বুঝছো সবাই? আমাকে বলো, বুঝছো? তাহলে এখান থেকে আমাদের টি স্কোয়ারের ভ্যালু কত আসে বলো তো? নিচে হয় জি স্কোয়ার, উপরে 4u স্কোয়ার মাইনাস 8hg, 4u স্কোয়ার মাইনাস 8hg। এতটুকু কি ক্লিয়ার হয়েছে? আমাকে বলো, এতটুকু কি ক্লিয়ার হয়েছে? এখান থেকে টি এর ভ্যালু আসবে না?
আসবে? টি এর ওই ভ্যালুটা এইচে বসাই দিলেই কি আমাদের কাজ শেষ। টি এর ওই ভ্যালুটা এইচে বসাই দিলেই কি আমাদের কাজ শেষ। বলো সবাই কি বুঝছ? সবাই আমাকে বলো তো। সবাই কি পুরাটা বুঝছ? সবাই পুরাটা বুঝছ? পারবা? আগের মেথডই ভালো। হ্যাঁ, আগের মেথডেও করা যায়, এটা আরেকটু সুন্দর মেথড, একটু কমপ্লিকেটেড যদিও। বাকিটা কি পারবা? বলো তো। তোমরা লিফটের অঙ্ক করছো? এখান থেকে টি এর ভ্যালু বের হলো, টি এর ওই ভ্যালুটা তুমি এইচ এ বসায় দিবা, তাহলে এইচ এর ভ্যালুটাও বের হয়ে যাবে। তাহলে এইচ এর ভ্যালুটাও বের হয়ে যাবে। বোঝা তো গেছে? আমাকে একটু বলো তো, বোঝা গেছে সববার? তোমরা লিফটের অঙ্ক করছো ফিজিক্সে? করাবো লিফটের অঙ্ক। লিফটের অঙ্ক করানোর সময় জাস্ট ত্বরণটার দিকে একটু খেয়াল রাখতে হয়। কার্যকর ত্বরণ কত ওটা ধরে ফেললেই কাজ শেষ। কার্যকর ত্বরণ কত ওটা ধরে ফেলতে পারলেই কাজ শেষ। বুঝছো তো? আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু তুমি চাইলে আগের মেথডটাও করতে পারো। তুমি চাইলে আগের মেথডটাও করে ফেলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার লিফট। আমরা যখন একটা বস্তুকে উপরে নিক্ষেপ করি বা নিচে নিক্ষেপ করি, যেটাই হোক, সব সময় ত্বরণের ভ্যালু কিন্তু ফিক্সড ছিল, তাই না? ত্বরণের ভ্যালু কিন্তু ফিক্সড ছিল। কত? সেটা +9.8 জি, 9.8, এবং সেটা নিচের দিকে, এবং সেটা নিচের দিকে। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কে, এই ক্লাসের প্রত্যেকটা অঙ্কে, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কে জি এর ভ্যালু ফিক্সড। এখন পুরো সেম কাজটাই তুমি যদি একটা লিফটের ভেতরে করো, লিফটের ভেতরে একটা বলকে উপরে নিক্ষেপ করলা, নিচে নিক্ষেপ করলা, তখন কাহিনীগুলা কিরকম হবে? তখন কাহিনীগুলা কিরকম হবে আমি জাস্ট দেখাই। তোমরা ফিজিক্স যেহেতু পড়ে আসছো, এখানে ডিটেলস প্রমাণে যাচ্ছি না। আমরা 3টা সিনারিও চিন্তা করব, 3টা কেস চিন্তা করব। বুঝছো? তুমি লিফটের ভেতরে সব কাজ করতেছো। এই হচ্ছে তুমি লিফটের ভেতরে দাঁড়ায় আসো, একটা বল নিক্ষেপ করতেছো, যা ইচ্ছা তাই। ওকে, ঠিক আছে। আমরা প্রথমত চিন্তা করি লিফটটা সমবেগে উঠতেছে না বা নামতেছে। লিফটের কোনো ত্বরণ নাই, লিফট হয় সমবেগে উঠতেছে বা নামতেছে। সে উঠক বা নামুক, সে উঠক বা নামুক, তার কোনো ত্বরণ নেই, অর্থাৎ ত্বরণ জিরো। ইউনিফর্ম ভেলোসিটি, সমবেগ। বুঝছো? ইউনিফর্ম ভেলোসিটি। স্থিরও থাকতে পারে। ইউনিফর্ম ভেলোসিটি মানে সমবেগ, সে স্থির আছে। স্থির থাকাটাও কিন্তু সমবেগ, তার বেগ তো চেঞ্জ হচ্ছে না। সেক্ষেত্রে লিফটের ভেতরের ত্বরণ, লিফটের ভেতর যে কার্যকরী ত্বরণ বা এ ইফেক্টিভ, সেটা আমাদের অভিকর্ষজ ত্বরণের সমান। সেটা আমাদের অভিকর্ষজ ত্বরণের সমান। ঠিক আছে? তোমরা লিফটে উঠছো, লিফটে ওঠার সময় দেখবা শুরুর দিকে যখন উঠে তখন একটু ভারী লাগতেছে, তাই না? কিন্তু এরপর আবার ঠিক হয়ে যায়। শুরুর দিকে ঝামেলাটা হয়, শুরুর দিকে একটু ভারী লাগে। শুরুর দিকে ত্বরণ হয়, ত্বরণের জন্য তোমার একটু ভারী ভারী লাগে। এরপর কি একটা বেগ হয়ে সমবেগে উঠতে থাকে, তখন আর ভারী লাগে না, তখন আর ভারী লাগে না। আচ্ছা, এখন লিফটটা যদি ধরো এ সমত্বরণে উপরের দিকে উঠে, লিফটটা যদি এ সমত্বরণে উপরের দিকে উঠে, সমত্বরণে, ত্বরণে উঠলে তোর কিন্তু ভারী ভারী লাগবে, তাই না? তাই তো? তাহলে অভিকর্ষজ কার্যকর যে অভিকর্ষজ ত্বরণ, সেটা কিন্তু বেড়ে গেছে, নাইলে তো ভারী ভারী লাগতো না তোমার। সেটা কি হবে? আমাদের অভিকর্ষজ ত্বরণ সেটা তো থাকবেই, প্লাস লিফটের ত্বরণ, প্লাস লিফটের ত্বরণ। ঠিক আছে? এবার চিন্তা করো লিফটটা ত্বরণে নিচের দিকে নামতেছে, লিফটটা ত্বরণে নিচের দিকে নামতেছে।
লিফটে নামার সময় হালকা লাগে না নিজেকে? স্পেশালি যখন শুরুর দিকে যখন নামাটা স্টার্ট করে, মনে হয় পেটের খাবার জানি কই চলে আসতেছে, তাই না? তখন হালকা লাগে, তাই তো? তখন তোমার যে কার্যকরী ত্বরণ এ ইফেক্টিভ, সেটা কি হয়? কমে যায়, জি মাইনাস এ। বোঝা গেছে? তো লিফটের ভেতর যদি কোনো অঙ্ক করতে হয়, লিফটের ভেতর একটা বল উপরে মারছো, সব কিছু সেম, জাস্ট কার্যকর যেই ত্বরণটা এটা একটু চেঞ্জ করে দিবা। ত্বরণের ভ্যালু এটা দিয়ে করবা, ত্বরণের ভ্যালু এটা দিয়ে করবা। আমাদের আগের প্রত্যেকটা অঙ্ক আমি যদি লিফটের ভেতরে করতাম, ধরো বিশাল বড় একটা লিফট, এটার ভিতরে একটা টাওয়ার আছে, সেখান থেকে কিছু একটা ছেড়ে দিছো, হইতেই তো পারে, তাই না? পিচ্ছে একটা টাওয়ার, কিছু একটা ছেড়ে দিছো। মানুষের জায়গায় একটা পিঁপড়া চিন্তা করো, লিফটের ভিতরে বিশাল একটা টাওয়ার আছে, ওইটার উপরে থেকে একটা পিঁপড়া কিছু একটা ছেড়ে দিছে, তাই না? লিফটের ভিতরে একটা দুনিয়া হয়ে যাবে, একটা পিঁপড়ার কথা চিন্তা করো, তাই না? জাস্ট ত্বরণটা এটা করে দিবা, বুঝছো? কোনো কারণে লিফটের সুতাটা মানে তারটা যদি ছিঁড়ে যায়, তাহলে কি কাহিনী হবে? লিফটটা জি ত্বরণের নিচের দিকে নামবে না, তখন লিফটের ভেতর কার্যকর ত্বরণ কি? শূন্য হয়ে যাবে। তোমার মনে হবে তুমি মহাশূন্যে ভাসতেছ, বুঝছো? ওকে, তো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 9.3 এন্ডিং। তোমরা চ্যাপ্টার 9.1 থেকে 9.3 যে কোনো বইয়ের যে কোনো অঙ্ক এখন পারবা ইনশাআল্লাহ, পুরাটা হোমওয়ার্ক। ক্লাসের স্লাইডের গুলা করলেই ইনাফ। তোমার হাতে সময় থাকলে যে বইগুলো আছে সবগুলা না করো, সবগুলা করতে আমি বলে নেই। ক্লাসেই দেখবা অলমোস্ট 80% অঙ্ক বইয়ের করাই দিছে, একটু চোখ বুলাও পারতেছো কিনা, তাইলেই হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা প্রাস শুরু করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।